স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের চতুর্থ ক্লাসে। আজকের ক্লাসে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের আরো একটা সুন্দর উদাহরণ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। আমরা গত ক্লাসে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করার মেথডটা দেখছি, যে কিভাবে কোনো একটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা বের করতে পারি। তো তার একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা ছিল হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এবং লাস্টে আমরা স্প্রিং বল দ্বারা কৃত কাজের যে রাশিমালাটা, যে সূত্রটা আমরা পাই, সেই সূত্র রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। তো আজকের ক্লাসে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের আরো একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। তো তারপরে আমরা এই মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের যে সূত্রটা পাবো, যে রাশিমালাটা পাবো, সেই সূত্র রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করবো। তো এটা ছিল আজকে আমাদের ক্লাসের আলোচনার টপিকগুলো। তো আমরা আলোচনার টপিকগুলো তো বলে ফেললাম, এবার আমরা হেডিংটা লিখে নিয়ে আলোচনা শুরু করি। তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। কার দ্বারা? মহাকর্ষ বল দ্বারা। আমি তোমাদের দেখো গত ক্লাসে একটা কথা বলছিলাম, যে বল দ্বারা তুমি কৃত কাজ বের করতে চাও, প্রথম কাজটা হচ্ছে তোমার সেই বলটাকে আগে খুব ভালো করে অ্যানালাইসিস করা, সেই বলের প্রকৃতিটাকে খুব ভালো করে আগে চেনা, তারপরে তুমি ওই বলটা দ্বারা কৃত কাজের রাশিমালাটা বের করতে পারবা। যেমন এখানে আমরা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করতে চাইতেছি, তাহলে আমাদের কৃত কাজের রাশিমালাটা বের করার প্রথম স্টেপটা হচ্ছে এই মহাকর্ষ বলটাকে আগে খুব ভালো করে অ্যানালাইসিস করা। মহাকর্ষ বলের প্রকৃতিটা কেমন, এটা পরিবর্তনশীল বল নাকি এটা ধ্রুব বল, এইটা খুব ভালো করে আগে চেনা। মানে দুই ধরনের বল দ্বারা কৃত কাজ হইতে পারে, একটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, আর একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। তো ধ্রুব বল দ্বারা কৃত কাজ হলে কৃত কাজ বের করার এক ধরনের সূত্র, এক ধরনের মেথড, আর পরিবর্তনশীল বল দ্বারা কাজ হলে কৃত কাজ বের করার আরেক ধরনের সূত্র, আরেক ধরনের মেথড। তো এই কারণে আমাদের আগে চিনতে হবে বলের প্রকৃতিটা কেমন, বল সরণের উপর ডিপেন্ড করে কিনা। যদি বল সরণের উপর ডিপেন্ড করে, সরণের ফাংশন হয়, দেন এইটা হচ্ছে পরিবর্তনশীল বল। আর বল যদি সরণের উপর ডিপেন্ড না করে, সরণের যদি কোনো ফাংশন না হয়, দেন সেটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে ধ্রুব বল। তাহলে আমরা একটু দেখি মহাকর্ষ বলটা কেমন, মহাকর্ষ বলের প্রকৃতিটা কেমন। তো আমরা মহাকর্ষ বল নিয়ে 9-10-এ পড়ছিলাম, নিউটনের সেই মহাকর্ষ সূত্রটা আশা করি আমাদের মনে আছে। নিউটন বলতেছে দুইটা ভর বস্তু, ধরো এইটা হচ্ছে m1 ভর, এইটা হচ্ছে m2 ভর, এই দুইটা ভর বস্তু পরস্পরকে আকর্ষণ করে। তো এই যে বল আকর্ষণ করে সেটাকেই বলা হচ্ছে মহাকর্ষ বল। তো এই মহাকর্ষ বলটা এই বস্তু দুইটার ভরের মানের গুণফলের সমানুপাতিক। আমি বললাম এই যে দুইটা বস্তু পরস্পরকে এফ বলে আকর্ষণ করে, অর্থাৎ এদের মধ্যে ক্রিয়ারত মহাকর্ষ বল হচ্ছে এফ। এই এফ হচ্ছে বস্তু দুইটার ভরের গুণফল, অর্থাৎ m1 এবং m2 এদের গুণফলের সমানুপাতিক। এবং এই বস্তুদ্বয়ের কেন্দ্রের সংযোজক সরল রেখা, এই একটা কেন্দ্র আর এই একটা কেন্দ্র, এই কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কেন্দ্রদ্বয় সংযোজক সরল রেখার দূরত্বকে আমরা আর দিয়ে প্রকাশ করছি, তাহলে আর এর বর্গের ব্যস্তানুপাতিক। এইটা হচ্ছে মহাকর্ষ সূত্র। এবং নিউটন আরো একটা কথা বলতেছে যে মহাকর্ষ বলটা সর্বদা এই সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। কেন্দ্রদ্বয়ের সংযোজক যে সরল রেখাটা আছে, এই সরল রেখা বরাবরই ক্রিয়া করে। মানে এই বস্তুটা, মহাকর্ষ বল কিন্তু সর্বদা আকর্ষণধর্মী, এখানে কোনো বিকর্ষণধর্মী বল কিন্তু নাই। তো এই বস্তুটাকে আকর্ষণ করে, মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে এই সংযোজক সরল রেখা বরাবর। ঠিক একইভাবে এই বস্তুটাকে আকর্ষণ করে তার দিকে এই সংযোজক সরল রেখা বরাবর। মানে নিউটন এই কথাটা বলতেছে যে আকর্ষণ বলটা সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এখানে এই যে সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমরা একটা সমান চিহ্ন আনতে পারি, আর এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে পারি। তো এই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে বড় হাতের জি। তো এটাকে বলা হয় বিশ্বজনীন বা সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। মানে এটা কোনো মাধ্যমের বা মিডিয়াম প্রপার্টির উপর ডিপেন্ড করে না, এই কারণে এটাকে বিশ্বজনীন বা সর্বজনীন ধ্রুবক বলে। তাহলে জি m1 m2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার, এইটা হচ্ছে মহাকর্ষ বলের সূত্র। এবার তুমি এই মহাকর্ষ বলের সূত্রটার দিকে একটু তাকায় বলো তো, এই মহাকর্ষ বলের প্রকৃতিটা কেমন? এটা ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? এটা সরণের উপর ডিপেন্ড করে কি করে না? অবশ্যই ডিপেন্ড করে। দেখো এই যে আর এর বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এই যে বস্তু দুইটা তাদের কেন্দ্রের যে সংযোজক সরল রেখা, এই সরল রেখার দূরত্বের উপর এই বলটা, মহাকর্ষ বলটা ডিপেন্ড করতেছে। তুমি যদি এই দুইটা বস্তুকে কাছে নিয়ে আসো, তাহলে বর্গের ব্যস্তানুপাতিক হারে এই বলের মানটা কাছে নিয়ে আসতেছে, দূরত্ব কমে যাচ্ছে, তাহলে বলের মানটা বাড়বে। তাহলে দূরত্ব কমে বলের মানটা বাড়তেছে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার যদি এইভাবে চিন্তা করো যে এই বস্তু দুইটাকে দূরে সরাই নিলাম, অনেক দূরে পাঠিয়ে দিলাম, তাহলে মধ্যবর্তী দূরত্ব আর এর মানটা বেড়ে গেল। তাহলে আর এর মানটা যদি বেড়ে যায়, তাহলে তার বর্গের ব্যস্তানুপাতিক হারে এফ এর মানটা পরিবর্তিত হবে। তাহলে আর এর মান বেড়ে গেলে এই এফ এর মানটা কমে যাবে, মানে দূরে চলে গেলে বলের মানটা কমে যাবে। তাহলে এই দূরত্বের উপরে বলটা ডিপেন্ড করতেছে। তাহলে এই যে বলটা, এটা হচ্ছে আর এর একটা ফাংশন, আর এর অপেক্ষক রূপে আছে, তাহলে এই বলটা হচ্ছে
পরিবর্তনশীল বল। তাহলে এই বল দ্বারা যদি আমরা কাজ বের করতে যাই, তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের যে মেথডটা আছে সেই মেথডেই কিন্তু আমাদের যাইতে হবে। এখন পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বের করার মেথডটা কি ছিল? আমাদের ক্ষুদ্র একটা পোর্শনের জন্য, ক্ষুদ্র একটা সরণের জন্য, ডিআর সরণের জন্য আগে কৃতকাজটা বের করে নিতে হবে। সেই ক্ষুদ্র কৃতকাজকে আমরা বলবো হচ্ছে ডিডব্লিউ। তারপরে ওই ক্ষুদ্র কৃতকাজটাকে যে লিমিটের মধ্যে আমাদের সরণটা ঘটতেছে সেই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করে টোটাল কৃতকাজটা বের করতে হতো। মানে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বের করতে গেলে আমাদের সমাকলন বা ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হতো। তাহলে এখানে আমরা তাই করব, যেহেতু এটা পরিবর্তনশীল বল। তাহলে এই যে ডিআর এর মানে দূরত্ব আর এর খুব ক্ষুদ্র একটা পোর্শন ডিআর, তার জন্য আমরা কৃতকাজটা আগে বের করব ডিডব্লিউ। তারপরে টোটাল লিমিটের মধ্যে, সরণের লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করে আমরা কৃতকাজটা বের করে ফেলবো। মানে খুব সহজ কথা হচ্ছে, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ হচ্ছে, তাহলে অবশ্যই তোমার ইন্টিগ্রেশন করে সমাকলন করে কৃতকাজের রাশিমালাটা বের করতে হবে। তাহলে আগে তো আমরা দেখছি যে কিভাবে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজটা বের করা যায়। তাহলে এখন চলো আমরা মহাকর্ষ বল দ্বারা কৃতকাজের রাশিমালাটা দেখি বের করতে পারি কিনা। তো চিন্তা করো, এটা হচ্ছে একটা ভর বস্তু, এটাকে আমরা বললাম ক্যাপিটাল এম ভর। এখন এই ভর বস্তু তার আশেপাশের একটা এলাকাব্যাপী তার আকর্ষণ করার, মানে ভরের জন্য যে আকর্ষণ, অর্থাৎ মহাকর্ষ যে বলটা, সেই বলের একটা মানে এলাকা বজায় রাখে। এই এলাকার মধ্যে যদি অন্য কোনো ভর আসে তাহলে তাকে সে আকর্ষণ করতে পারে। এই এলাকাটাকে বলা হয় হচ্ছে তার মহাকর্ষ ক্ষেত্র। তো ধরো এই যে ভর বস্তুটা, এই ভর বস্তুটার এইটা হচ্ছে তার মহাকর্ষ ক্ষেত্র। আমরা অনেক সময় দেখবো যে বিভিন্ন সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলি যে অসীম থেকে, যেমন তোমরা 9, 10 হয়তো পড়ে আসছো যে মহাকর্ষ প্রাবল্যের সংজ্ঞাটা কি। তো মহাকর্ষের প্রাবল্যের সংজ্ঞাটা এরকম ছিল যে অসীম থেকে একক ভরের কোনো একটা বস্তু এনে কোনো একটা ভর বস্তুর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে স্থাপন করতে যে পরিমাণ বল লাগে, তো যে পরিমাণ বল লাগে একক ভরের জন্য অসীম থেকে আনতে, সেটাকে বলা হয় মহাকর্ষীয় প্রাবল্য। তো এই যে আমরা বলি অসীম থেকে আনতে, এই অসীম মানে কত দূর বলো তো? অসীম মানে কত দূর, কত কিলোমিটার দূর, কত লক্ষ কিলোমিটার দূর? আসলে অসীম মানে থিওরিটিক্যালি ক্ষেত্রের বাইরের দূরত্ব। যেমন এই যে বস্তুটা, এই বস্তুটার এই ক্ষেত্র হচ্ছে তার মহাকর্ষ ক্ষেত্র। তাহলে এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে তুমি যদি কোনো বস্তু রাখো, তার উপরে এই বস্তুটা মহাকর্ষ বল প্রয়োগ করে সেই বস্তুটাকে সে আকর্ষণ করতে পারে। কিন্তু এই ক্ষেত্রের বাইরে রাখলে সেটাকে সে আকর্ষণ করতে পারে না। তাহলে এই ক্ষেত্রের বাইরের দূরত্বটাই হচ্ছে এর জন্য অসীম দূরত্ব। তার মানে এটা যদি তার ক্ষেত্র হয়, তাহলে এই পয়েন্টটা হবে অসীম দূরত্ব, আবার এই পয়েন্টটাও হবে অসীম দূরত্ব, আর এই পয়েন্টটাও হবে অসীম দূরত্ব। মানে অসীম দূরত্ব মানে যে তার একটা লিমিট হইতে হবে এটা না। তাহলে অসীম দূরত্ব বলতে আমরা কি বুঝবো? ক্ষেত্রের বাইরের যে কোনো দূরত্ব। ঠিক তেমনি ভাবে চার্জের ক্ষেত্র হয়। যেমন এখানে যদি ভর না চিন্তা করে আমরা একটা চার্জ চিন্তা করি, তাহলে চার্জের জন্য হবে তড়িৎ ক্ষেত্র। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি অন্য কোনো একটা চার্জ আছে, তাহলে তার উপরে এই যে চার্জটা, এখানে ভর না চিন্তা করে আমরা চার্জ চিন্তা করতেছি, তখন সেই চার্জটা আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে। কিন্তু ক্ষেত্রের বাইরে যদি থাকে তাহলে কিন্তু এই আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে না। তাহলে যে ক্ষেত্রের মধ্যে তার প্রভাব বজায় রাখতে পারে সেই ক্ষেত্রটাকে বলা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র। চার্জের ক্ষেত্রে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রের বাইরে যে কোনো দূরত্বই হবে তার জন্য অসীম দূরত্ব। বুঝতে পারছি ব্যাপারটা? এখন মনে করো এই ক্ষেত্রের মধ্যে আমি একটা বস্তুকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যাব। তো ধরো এই পয়েন্টটাকে আমি বললাম এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, আর এই পয়েন্টটাকে আমি বললাম এটা হচ্ছে বি পয়েন্ট। তো আমি এই পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাব। তো তার জন্য মহাকর্ষ বল দ্বারা কৃতকাজটা আমরা দেখবো। তা আমরা যে কোনো দূরত্ব নিই, কিন্তু এই যে দেখো এখানে এই যে আর দূরত্বের পরিচয়টা ছিল কিন্তু কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখার দূরত্ব। তাহলে আমাদের দূরত্ব কিন্তু নিতে হবে এই যে ভরের কেন্দ্র থেকে। তাহলে এই যে ভরটা, তারই তো মহাকর্ষ ক্ষেত্র, তার মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে একটা বস্তুকে এ বিন্দু থেকে আমি বি বিন্দুতে নিয়ে যাচ্ছি। তাহলে দূরত্ব নিতে হবে কিন্তু এই যে এই কেন্দ্র থেকে এ বিন্দুর দূরত্ব, কেন্দ্র থেকে বি বিন্দুর দূরত্ব। তাহলে মনে করো এইখানে এই যে একটা ভর বস্তু আছে, এইটা হচ্ছে ছোট এম ভরের একটা বস্তু। এই বস্তুটাকে আমি এ বিন্দু থেকে নিয়ে যাব হচ্ছে বি বিন্দুতে। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এ বিন্দুতে যখন বস্তুটা আছে তার উপরে কিন্তু একটা মহাকর্ষ বল এই বস্তুটা প্রয়োগ করতেছে। সেই মহাকর্ষ বলটা এফ, এটা ইকুয়াল টু হচ্ছে জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই এর কেন্দ্র থেকে এই পয়েন্টের এই দূরত্ব, এই দূরত্বটাকে আমি বললাম এটা হচ্ছে আর। তাহলে ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। এটা হচ্ছে মহাকর্ষ বল। এখন তুমি এই বস্তুটাকে আস্তে 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 সরায় দূরে নিয়ে যাবা। দেখো এই বস্তুটা যখন এইখান থেকে এইখানে চলে আসবে তখন কিন্তু এই কেন্দ্র থেকে দূরত্বের মানটা বেড়ে যাবে। তাহলে কেন্দ্র থেকে দূরত্বের মানটা বেড়ে যাবে কি, তখন কিন্তু এই বলের মানটা কমে যাবে, কারণ বলের সাথে দূরত্বের একটা সম্পর্ক আছে, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তুমি যদি এই বস্তুটাকে আস্তে আস্তে সরাইতে থাকো, আর এর মান চেঞ্জ হবে, বলের মান চেঞ্জ হবে। বলটা হচ্ছে একটা পরিবর্তনশীল বল। এই বল দ্বারা কৃতকাজটা আমরা বের করতে চাই। তাহলে আমরা দেখি একটা কাজ করি, এই বস্তুটাকে এই বিন্দু থেকে এই বিন্দুতে তো আমরা নিয়ে আসবো। তা আমরা মনে করো যে সামান্য একটু সরাই, খুবই ক্ষুদ্র পরিমাণ সরাই, এই যে এতটুকু হচ্ছে খুবই ক্ষুদ্র পরিমাণ সরাইলাম। তাহলে এখান থেকে যেহেতু এ বিন্দু থেকে যেহেতু বি বিন্দুতে নিয়ে যাচ্ছি, তাহলে সরণটা হবে হচ্ছে এই দিকে। তো এই যেহেতু আর আর দিয়ে দূরত্বটাকে প্রকাশ করছি, তার ক্ষুদ্র একটা অংশ সেটাকে আমি বললাম সেটা হচ্ছে ডি আর, খুবই ক্ষুদ্র একটা, টেন্স টু জিরো, জিরোর কাছাকাছি। তাহলে এই ডি আর সরণটা হচ্ছে এইদিকে, এদিকে আমি সরাচ্ছি।
দেখো তো মহাকর্ষ বলটা এই বস্তুর উপরে কোন দিকে কাজ করতেছে। আমি কিন্তু এই বস্তুটাকে এইখান থেকে এইখানে নিয়ে আসতেছি, এমনি এমনি তার বস্তু আসবে না, আমি নিয়ে আসতেছি, আমি এখান থেকে ধরে এইদিকে নিয়ে আসতেছি, কিন্তু আমার দ্বারা কৃত কাজ কি বের করতে চাইতেছি না, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করতে চাইতেছি। তাহলে এই বস্তুর উপরে দেখি তো মহাকর্ষ বলটা কোন দিকে কাজ করতেছে। মহাকর্ষ বল মানে আকর্ষণ ধর্মী। তাহলে এই বস্তুটা ওই বস্তুটাকে টেনে ধরে রাখছে তার দিকে, তাহলে মহাকর্ষ বল কাজ করতেছে কিন্তু এই দিক বরাবর। তাহলে এইটা হচ্ছে সেই মহাকর্ষ বল এফ, আর এইটা হচ্ছে সরণের ডিরেকশন ডিআর। তাহলে এখানে দেখো আমি একটু নিচে আঁকি, এইটা হচ্ছে মহাকর্ষ বল এফ, আর এইটা হচ্ছে খুবই ক্ষুদ্র সরণ, এ থেকে বি এর দিকে খুবই ক্ষুদ্র একটা সরণ, সেটা হচ্ছে ডিআর। তাহলে বল এবং সরণ পরস্পরের মধ্যে কত কোণ তৈরি করছে? 180 ডিগ্রি। বল এবং সরণ পরস্পরের বিপরীত দিকে। তাহলে ক্ষুদ্র ডিআর সরণের জন্য মহাকর্ষ বল এফ দ্বারা কৃত কাজ, খুবই ক্ষুদ্র কৃত কাজ ডিডব্লিউ, এইটা ইকুয়াল টু হচ্ছে এফ ডিআর কজ 180 ডিগ্রি, মানে মাইনাস এফ ডিআর। এটা হচ্ছে খুবই ক্ষুদ্র কৃত কাজ। ক্ষুদ্র সরণ ডিআর এর জন্য, এ থেকে বি এর দিকে খুবই ক্ষুদ্র সরণ ডিআর এর জন্য কৃত কাজ ডিডব্লিউ, সেটা কত পাইলাম আমরা? মাইনাস এফ ডিআর। এবার কি করতে হবে? এবার আমাদের টোটাল কৃত কাজটা বের করতে হবে। তাহলে টোটাল কৃত কাজ বের করার জন্য এই ক্ষুদ্র কৃত কাজটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে টোটাল কৃত কাজ হচ্ছে ডাব্লিউ ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ এর মানটা হচ্ছে মাইনাস এফ ডিআর, মাইনাসটাকে বাইরে নিয়ে লিখলাম। এইটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন চিহ্ন, তাহলে তার নিচে বসাইতে হবে লোয়ার লিমিট, উপরে বসাইতে হবে আপার লিমিট। যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি তার লিমিট, দেখো আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি ডিআর, তাহলে আর এর লিমিট বসাইতে হবে। তার মানে সরণের লিমিটটা বসাইতে হবে, সহজ কথায় সরণের লিমিটটা বসাইতে হবে। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি? তাহলে এই যে দূরত্ব দেখো আর, এই আরটা আমরা কাউন্ট করি হচ্ছে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখা, কেন্দ্রদ্বয়ের কেন্দ্র থেকে কাউন্ট করি। তাহলে এর কেন্দ্র থেকে বস্তুটা ছিল কোথায়? এতে। তাহলে এর কেন্দ্র থেকে দেখো এখানে আমি আঁকতেছি, ছিল হচ্ছে এতে, মানে এই পয়েন্টে ছিল। তাহলে এর কেন্দ্র থেকে এ পয়েন্টের দূরত্ব, এটাকে আমরা বললাম আর এ বা আর অন, যে যাই বলো না কেন। কোন কোন বইতে আর অন দিয়ে প্রকাশ করছে, কোন কোন বইতে আর এ দিয়ে প্রকাশ করছে। আচ্ছা, এটাকে আমরা আর ওয়ান দিলাম, তাহলে ছিল হচ্ছে আর অন দূরত্বে। তারপর আমি নিয়ে যাচ্ছি কোথায়? বি বিন্দুতে, মানে এইখানে নিয়ে যাচ্ছি। তাহলে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি, তাহলে দূরত্ব কাউন্ট করতে হবে কিন্তু এর কেন্দ্র থেকে। তাহলে এর কেন্দ্র থেকে কত দূরত্বে নিয়ে যাচ্ছি? বি বিন্দুতে নিয়ে যাচ্ছি। নিয়ে যাচ্ছি কোথায়? R2 তে। তাহলে তুমি বলো সরণের লিমিট কোথা থেকে কোথায় বলো? R1 থেকে R2 তে, মানে এর কেন্দ্র থেকে ছিল হচ্ছে R1 দূরত্বে, মানে এ বিন্দুতে ছিল। এইটা হচ্ছে এ বিন্দু আর এইটা হচ্ছে বি বিন্দু। তাহলে ছিল হচ্ছে এ বিন্দুতে, চলে গেল বি বিন্দুতে। তাহলে ছিল হচ্ছে এর কেন্দ্র থেকে R1 দূরত্বে, চলে গেল এর কেন্দ্র থেকে R2 দূরত্বে, তাই না? তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেছো। তাহলে সরণের লিমিট তো এইটা। তাহলে লিমিটটা আমরা একটু বসাই দিই। এখানে হচ্ছে R1, এখানে হচ্ছে R2। তাহলে এবার দেখো মাইনাস এফ ডিআর, এফ হচ্ছে জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কয়ার ডিআর। এবার আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করা। তো দেখি আমাদের ইন্টিগ্রেশন মনে আছে কিনা। যারা যারা ধ্রুবক তারা ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসবে। কে কে ধ্রুবক? বড় হাতের জি ধ্রুবক, বাইরে চলে আসলো। বড় হাতের এম ধ্রুবক, বাইরে চলে আসলো। ছোট হাতের এমটাও ধ্রুবক, বাইরে চলে আসলো। ভেতরে কি থাকলো? 1 ডিভাইডেড বাই আর স্কয়ার। আমি একটু একবারে লিখবো, আর টু দি পাওয়ার -2 ইন্টু হচ্ছে ডিআর, আর লোয়ার লিমিট হচ্ছে R1, আপার লিমিট হচ্ছে R2। আর টু দি পাওয়ার -2, একে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি হয়? আর টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1। ইন্টিগ্রেশন করলে মনে আছে নিয়ম, ওই যে পাওয়ারে 1 করে যোগ হবে, আবার নিচে সেটার সাথে 1 করে যোগ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? নিচে হচ্ছে -1, তাহলে এই যে মাইনাসটা নিচের যে -2 প্লাস 1 মানে -1, তাহলে মাইনাসটা এখানে লিখলাম। আর টু দি পাওয়ার -2 প্লাস 1 মানে আর টু দি পাওয়ার -1, তাহলে ওইটা মানে 1 ডিভাইডেড বাই আর না? বুঝলা? এই কাজটা কিন্তু আমরা এখানে করে নিলাম, এই যে ইন্টিগ্রেশনটা কিন্তু এখানে করে নিছি। এখানে এবার একবারে বসাই জিনিসটা, মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম। এখানে দেখো আর টু দি পাওয়ার -2 এর ইন্টিগ্রেশন এই যে এখানে করছি, কত পাইছি? -1 ডিভাইডেড বাই আর, -1 ডিভাইডেড বাই আর। লোয়ার লিমিট R1, আপার লিমিট R2। এই মাইনাসে আর এই মাইনাসে, মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে আসি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে জি বড় হাতের এম ছোট হাতের এম। এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই আর, যার আপার লিমিট R2, লোয়ার লিমিট হচ্ছে R1। তাহলে একবার বসবে হচ্ছে আপার লিমিট, আর একবার বসবে লোয়ার লিমিট, মানে আর এর জায়গায় একবার বসাবো R2 আর একবার বসাবো হচ্ছে R1। তাহলে আমরা একটু বসাই, জি বড় হাতের এম ছোট হাতের এম 1 ডিভাইডেড বাই আর এর জায়গায় বসালাম R2 মানে আপার লিমিট, -1 ডিভাইডেড বাই আর এর জায়গায় বসালাম R1 মানে লোয়ার লিমিট। তো এইটাই হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। এই কারণে WG দিয়ে লিখতেছি, গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃত কাজ। তাহলে WG ইকুয়াল টু জি এম এম 1 ডিভাইডেড বাই R2 -1 ডিভাইডেড বাই R1। এইটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের সূত্র। বোঝা গেছে ব্যাপারটা? এখন তুমি একটু বলো তো, এই যে সূত্রটা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের যে সূত্রটা আমরা পাইলাম, প্রতিপাদন করে যেটা পাইলাম, এটা থেকে এই মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কখন ধনাত্মক আর কখন ঋণাত্মক এটা কি বলা যাবে?
হ্যাঁ বলা যাবে, আমরা এই সূত্রটা দেখে বলতে পারবো যে কখন মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা ধনাত্মক হবে আর কখন মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা ঋণাত্মক হবে। কিভাবে বলতে পারি, দেখো যদি এরকম হয়, আমি এখানে শর্তগুলো লিখে দিচ্ছি, যদি R2 গ্রেটার দেন R1 হয়, R2 এর মান R1 এর চেয়ে বড়, তাহলে তুমি একটু বলো তো 1/R2 আর 1/R1 এর মধ্যে কোনটা বড় হবে আর কোনটা ছোট হবে? 1/R2 এবং 1/R1 এর মধ্যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে? যদি R2 বড় হয় R1 এর চেয়ে, তাহলে 1/R2 1/R1 এর চেয়ে ছোট হয়ে যাবে, মানে R1 এটা হচ্ছে ছোট, R2 এর চেয়ে ছোট, তাহলে 1/R1 1/R2 এর চেয়ে বড় হয়ে যাবে। এটা তো খুবই কমন সেন্স, একটা উদাহরণ দিলে তো আমরা বুঝতে পারবো নাকি। মনে করো 4 বড় হচ্ছে 3 এর থেকে, তাহলে 1/4 আর 1/3, 4 ভাগের 1 ভাগ আর 3 ভাগের 1 ভাগ, তো অবশ্যই 3 ভাগের 1 ভাগ সেটা 4 ভাগের 1 ভাগের চেয়ে বড়। বুঝতে পারছো, উল্টে যাচ্ছে, রিভার্স হলে এই যে বড় ছোট এই যে ব্যাপারটা উল্টে যাচ্ছে। তাহলে এবার দেখো 1/R2 বড়, 1/R1 ছোট, তাহলে 1/R2 থেকে আমি 1/R1 টাকে বিয়োগ করতেছি না, তাহলে এটা যদি ছোট হয় আর এটা যদি বড় হয়, তাহলে ব্যাপারটা কি হবে, ছোটটা থেকে আমি বড়টা বিয়োগ করতেছি। আচ্ছা, ছোটটা থেকে বড়টা বিয়োগ করলে বিয়োগফলটা ঋণাত্মক আসে না? তাহলে তখন এই যে কৃত কাজের মানটা WG এর মানটা এটা কি হবে, ঋণাত্মক হবে। তাহলে তখন আমরা কৃত কাজের মানটা WG এর মানটা এটা পাবো হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারবো যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হয়েছে ঋণাত্মক। তাহলে তখন মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক হবে। বোঝা গেছে ব্যাপারটা? শর্তটা কি, যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ যদি ঋণাত্মক হইতে হয় তাহলে এইটা ছোট হইতে হবে আর এইটা বড় হইতে হবে। এখন এই পার্টটা যদি ছোট হয় আর এই পার্টটা যদি বড় হয়, তাহলে R2 এটা বড় হবে, R1 এটা ছোট হবে। বুঝতে পারছো? না হলে এখানে একটু দেখাও। এবার দেখো, এটা তো আমরা সূত্র থেকে বললাম, এই যে সূত্রটা থেকে বললাম। আমরা যদি এই জিনিসটা চিত্র থেকে বলতে চাই তাও ব্যাপারটা কিন্তু হয়। তুমি দেখো, এই হচ্ছে বস্তুটা ছিল, তো মনে করো যে একটা বস্তু, আমি এবার কৃত কাজের মানটা ঋণাত্মক হয় কিনা সেই জিনিসটা দেখতে চাচ্ছি। তো মনে করো যে এইখানে বস্তুটা ছিল, সেইখান থেকে আমি এইখানে নিয়ে যাব, তাহলে এই দূরত্বটা হচ্ছে R1 আর এই দূরত্বটা হচ্ছে R2। সবসময় এইভাবে মাথায় রাখবা, R2 এর পরিচয় হচ্ছে কোথায় নিলাম, R2 হচ্ছে কোথায় নিলাম, আর R1 হচ্ছে কোত্থেকে নিলাম, এই যে বাংলায় মনে রাখা, মানে এটা হচ্ছে কোথায় আসলো, কোত্থেকে আসলো। তাহলে R1টা হচ্ছে প্রথম দূরত্বটা, R2টা হচ্ছে শেষ দূরত্বটা। তাহলে তুমি দেখো, আমি এইখান থেকে বস্তুটাকে এইখানে নিয়ে গেছি, এখন মহাকর্ষ বলের পক্ষে হয়েছে না, এটা বিপক্ষে হয়েছে। এই যে বস্তুটা, এই বস্তুটাকে মহাকর্ষ বল টেনে ধরে রাখতে চায় না, তাহলে মহাকর্ষ বল এই বস্তুর উপরে কাজ করতেছে এইদিকে। আর তুমি দেখো, খেয়াল করো, R1 থেকে R2 তে নিয়ে গেছো, তাহলে এইটা হচ্ছে শেষ অবস্থান আর এইটা হচ্ছে আদি অবস্থান। তাহলে তুমি দেখো তো দূরে নিয়ে গেছো না, তাহলে দূরে যদি নিয়ে যাও তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা ঋণাত্মক হবে না? মহাকর্ষ বলের বিরুদ্ধেই তো তুমি কাজ করতেছো, তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ যেটা, সেটা যদি আমি হিসাব করি তাহলে সেটা ঋণাত্মক হবে। কারণ দেখো, মহাকর্ষ বলের বিরুদ্ধে, বিপক্ষে এই ঘটনাটা ঘটতেছে। এই মহাকর্ষ বল চাইতেছে বস্তুটাকে টেনে ধরে তার কাছে রাখতে, আকর্ষণ করে তার কাছে রাখতে, কিন্তু বস্তুটা দূরে চলে গেছে। তাহলে দেখো তো, বলের বিপরীত দিকে সরণ হয়েছে। তাহলে কৃত কাজ দেখো, চিত্র দেখেই বোঝা যায়, কমন সেন্স অ্যাপ্লাই করে আমরা বলতে পারি এই ক্ষেত্রে কৃত কাজটা হচ্ছে ঋণাত্মক। এবার যদি উল্টা ঘটনা ঘটে, কি উল্টা ঘটনা, যদি এমন হয় যে R1 এর মানটা এটা বড়, এটা হচ্ছে R2 এর চেয়ে, R1 এবার বড় R2 এর চেয়ে, তাহলে এবার দেখো তো 1/R1 আর 1/R2 এর মধ্যে সম্পর্কটা কেমন হবে। এবার দেখো, R1টা যেহেতু বড়, তাহলে 1/R1 এটা হয়ে যাবে ছোট আর 1/R2 এটা হয়ে যাবে বড়। তাহলে আমরা 1/R2 থেকে 1/R1 বিয়োগ দিচ্ছি, এখানে দেখো 1/R2 তা থেকে 1/R1 বিয়োগ দিচ্ছি। এবার এই যে 1/R2 এটা হচ্ছে বড়, 1/R1 এটা হচ্ছে ছোট, তাহলে এবার আমরা বড়টা থেকেই ছোটটা বিয়োগ করতেছি। তো বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল কি হবে, ধনাত্মক হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে কৃত কাজ WG এটা পাবো হচ্ছে প্লাস। তাহলে তখন আমরা বলতে পারবো যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ ধনাত্মক। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ ধনাত্মক। ঠিক আছে, তাহলে শর্তগুলা বোঝা গেল যে কখন মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক হবে আর কখন ধনাত্মক হবে। এই ব্যাপারটা একটু আমরা চিত্রে বুঝিতে দেখি। এই হচ্ছে বস্তুটা। এইবার দেখো, এবার আমাদের বলতেছে যে R1 এর মানটা এটা বড় হবে, R2 এর মানটা ছোট হবে। তো R1 এর পরিচয়টা হচ্ছে কি, কোথায় ছিল, আর R2 হচ্ছে কোথায় আনা হইল। তাহলে এবার কোথায় আনা হইল এটার চেয়ে কোথায় ছিল এটা বেশি দূরে আর কি। তাহলে ব্যাপারটা দেখো, এইটা হচ্ছে R1 আর এইটা হচ্ছে R2। তাহলে এই যে R1 এখানে ছিল আর R2 এখানে আনা হইল, তো দেখো এই যে R1টা
r1টা বড় কার তুলনায়, r2 এর তুলনায়। তাহলে বস্তু এখানে ছিল, এইখান থেকে এখানে আনা হয়েছে। তো এবার দেখো মহাকর্ষ বলের পক্ষে ঘটনাটা ঘটছে। এই বস্তুর উপরে মহাকর্ষ বল কাজ করতেছে এইদিকে এবং বস্তুটাকে টেনে নিয়ে আসা হয়েছে এইদিকে। তাহলে মহাকর্ষ বল যেদিকে কাজ করতেছে সরণ সেদিকেই ঘটতেছে। তাহলে মহাকর্ষ বলের পক্ষেই কিন্তু ঘটনাটা ঘটছে, বল আর সরণ একই দিকেই আছে। তাহলে এই ক্ষেত্রে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা হবে হচ্ছে ধনাত্মক। এই ক্ষেত্রে যদি আমরা কৃত কাজ বের করি, ডব্লিউজি বের করি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, তাহলে সেইটা হবে হচ্ছে প্লাস। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু আমরা এই যে সূত্রটা থেকে কখন ধনাত্মক কাজ হবে কখন ঋণাত্মক কাজ হবে এই জিনিসটা বলতে পারি। আর ব্যাপারটা পাশাপাশি আমরা এই চিত্রও কিন্তু দেখাইতে পারি। মানে সহজ কথা, যদি বস্তু মহাকর্ষ বলের বিরুদ্ধে চলে যায়, মানে বস্তুটা চাইতেছে এই বস্তুটাকে তার কাছে রাখতে, তুমি যদি টেনে অন্যদিকে নিয়ে যাও, তার থেকে যদি দূরে চলে যায়, অর্থাৎ r2 এর মানটা বেশি হয় r1 এর মানটা কম হয়, দেন কৃত কাজের মানটা হবে ঋণাত্মক। আর যদি বস্তুটা মহাকর্ষ বলের পক্ষে আসে, মানে এই যে বস্তুটার মহাকর্ষ ক্ষেত্র তার দিকে যদি আসে, তার কাছে যদি আসে, মানে মহাকর্ষ বল যেদিকে কাজ করতেছে সেই দিকেই যদি আসে, তাহলে তো পক্ষে ঘটনা ঘটলে তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ হবে হচ্ছে ধনাত্মক। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে আমরা কৃত কাজের সূত্র পাইলাম, আর কৃত কাজ কখন ধনাত্মক কখন ঋণাত্মক হবে তার শর্তটাও পাইলাম। এবার আমরা তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের দুই একটা ম্যাথ প্রবলেম সলভ করে ফেলি। প্রথম প্রবলেমটা আমাদের বলতেছে 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে, দেখো এখানে দুইটা প্রবলেম। প্রথম প্রবলেমটা হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় নিয়ে গিয়ে রাখতে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত। এবং তারপরে প্রশ্নটা হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ হতে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে পাঠাতে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত। তো দুইটা প্রবলেমকে আমরা একসাথে লিখতেছি। তাহলে এতটুকু হচ্ছে কমন যে 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে, প্রথম প্রশ্নটা পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় পাঠাতে, এবং দ্বিতীয় প্রশ্নটা পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে পাঠাতে কার দ্বারা কৃত কাজ, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত। এটা হচ্ছে প্রশ্ন। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের দুইটা ডাটা বলে দেওয়া আছে। একটা হচ্ছে পৃথিবীর ভর ক্যাপিটাল M 6 × 10⁻24 কেজি, এবং আরেকটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল লেটার R, এটা হচ্ছে 6400 কিলোমিটার। এই দুইটা ডাটা আমাদের এই প্রবলেমটা সলভ করতে গিয়ে লাগবে। তাহলে ঘটনাটা কি, পৃথিবীর পৃষ্ঠের উপর 5 কেজি ভরের একটা বস্তু আছে, এই বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় নিয়ে গিয়ে রাখবো। তো এই জন্য আমার দ্বারা কাজ না, কিন্তু আমি আবারও বলতেছি আমার দ্বারা কাজ না, কিন্তু মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত এটা আমাদের বের করতে বলছে। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে পাঠাতে। ভূপৃষ্ঠের উপর 5 কেজি ভরের একটা বস্তু ছিল, এটাকে আমি পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে পাঠাবো। এখন মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে মানে কত দূরত্বে, থিওরি পড়ানোর সময় কথাটা বলছিলাম, ক্ষেত্রের বাইরের দূরত্ব, মহাকর্ষ ক্ষেত্রের বাইরের যে কোনো দূরত্ব হচ্ছে অসীম দূরত্ব। তাহলে সহজ কথায় ভূপৃষ্ঠ থেকে অসীমে পাঠাইতে কৃত কাজ কত সেই জিনিসটা আমাদের বের করতে হবে। কার দ্বারা কৃত কাজ, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। তাহলে চিত্র এঁকে সূত্র লিখে আমরা একটু এই প্রবলেম দুটো সলভ করার ট্রাই করি। তাহলে এইটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর ভর বড় হাতের M দিয়ে প্রকাশ করলাম, মানে যার ক্ষেত্র তার ভরটাকে আমরা বড় হাতের M দিয়ে প্রকাশ করি। তো এর পৃষ্ঠের উপরে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে ছোট হাতের M, এটা হচ্ছে 5 কেজি। তাহলে আমরা সূত্রে যে ছোট হাতের M আর বড় হাতের M এর যে পরিচয়টা শিখছিলাম, বড় হাতের M হচ্ছে যার ক্ষেত্র, আর তার ক্ষেত্রের মধ্যে যে বস্তুটাকে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ছোট হাতের M। মানে সূত্র ছিল মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের সূত্র WG, G বড় হাতের M ছোট হাতের M 1/r2 - 1/r1। তো এখানে বড় হাতের M এর পরিচয় হচ্ছে যার মহাকর্ষ ক্ষেত্র, এখানে বড় হাতের M টা হচ্ছে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র, তার মধ্যে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা বস্তুকে আমি নিয়ে যাচ্ছি কোথায়, প্রথমে আমাদের বলছে ব্যাসার্ধের সমান উচ্চতায়। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি R হয়, তাহলে ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সমান উচ্চতায় মানে R দূরত্বে নিয়ে গিয়ে আমি এখানে রাখবো। কাকে রাখবো, এই বস্তুটাকে রাখবো। তাহলে এই বস্তুটাকে আমি স্থানান্তর করতেছি, তাহলে এই বস্তুটা হবে এই সূত্রের ছোট হাতের M। তাহলে সেই ছোট হাতের M এর মানটা আমাদের দেওয়া আছে 5 কেজি। এবার R2 এর পরিচয় ছিল কি, কোথায় নিয়ে গিয়ে রাখলাম, আর R1 এর পরিচয় হচ্ছে কোত্থেকে নিয়ে গিয়ে রাখলাম। তাহলে বস্তুটা ছিল কোথায়, ভূপৃষ্ঠে। তাহলে যে কোনো দূরত্বে কাউন্ট করতে হবে কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে প্রথমে ছিল ভূপৃষ্ঠে, এখানে ছিল, এইটা হচ্ছে R1। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এটা হচ্ছে ব্যাসার্ধের সমান দূরত্ব, তাহলে R1 এর মান হবে ক্যাপিটাল R।
তারপর আমি কোথায় নিয়ে গেছি, ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সমান উচ্চতা এখানে নিয়ে গেছি। তাহলে এখানে এই দূরত্বটা এটা হবে হচ্ছে r2, পৃথিবীর কেন্দ্র থেকে কাউন্ট করব। তাহলে r2 ইকুয়াল টু কত হবে, r প্লাস r, তাহলে 2r, মানে ব্যাসার্ধের দ্বিগুণ দূরত্বে নিয়ে গেছি। তাহলে আমরা দেখো যে r1 এর মান পেয়ে গেছি, r2 এর মান পেয়ে গেছি, বড় হাতের m এর মান এটা আমাদের দেওয়া আছে, ছোট হাতের m এর মান পেয়ে গেছি। তাহলে এই সূত্রের মানগুলো বসাই দিব, কৃতকাজের মানটা বের করে ফেলবো। এটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃতকাজের সূত্র। তাহলে প্রথম প্রবলেমটা আমরা সলভ করি। জি এর মান আমরা জানি, বড় হাতের m ছোট হাতের m জানি, 1 ডিভাইডেড বাই r2, এই r2 এর মান হচ্ছে 2 ক্যাপিটাল R মাইনাস 1 ডিভাইডেড বাই r1, এটা হচ্ছে বড় হাতের r। তাহলে এখানে দেখো 1 ডিভাইডেড বাই r আমরা কমন নিতে পারি, তাহলে কমন নিলে এখানে হচ্ছে হাফ মাইনাস 1, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে থাকে জি বড় হাতের m ছোট হাতের m ডিভাইডেড বাই মাইনাস 2r, মাইনাসটাকে এখানে না লিখে এখানে লিখে দেখতে ভালো লাগবে। তাহলে মাইনাস, এবার আমরা মানগুলো বসাই দিই। জি এর মান তো আমরা জানি, জি এর মানটা এখানে বসালাম না, 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এটা আমরা জানি। জি কে জি লিখলাম, m এর মানটা 6 ইনটু 10 টু দি পাওয়ার 24, ছোট হাতের m হচ্ছে 5 কেজি, ডিভাইডেড বাই 2 ইনটু r, আর এর মানটা দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, তাহলে 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে তোমরা একটু ক্যালকুলেশন করবে, যে জি এর মানটা বসাবা, বসায় ক্যালকুলেশন করবা, করে এখান থেকে তোমরা কৃতকাজের মানটা বের করবা এবং দেখবে যে কৃতকাজের মানটা এটা আসবে হচ্ছে মাইনাস। এবং দেখো এটাই হওয়ার কথা ছিল হচ্ছে ভূপৃষ্ঠে দূরে নিয়ে গেছো, মহাকর্ষ বল ওই বস্তুটাকে টেনে কিন্তু পৃথিবীর পৃষ্ঠেই রাখতে চাইছিল, কিন্তু তার বিরুদ্ধে কাজ হয়েছে আর কি, মানে মহাকর্ষ বলের বিপক্ষে কাজ হয়েছে, এই কারণে এখানে থেকে কৃতকাজের মানটা মাইনাস আসবে। যেহেতু আমরা মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ বের করতে চাইছি, মহাকর্ষ বল চাইছে টেনে ধরে রাখতে, কিন্তু সরে গেছে, বিপরীত দিকে চলে গেছে, তাহলে এই কারণে মহাকর্ষ বল দ্বারা কৃতকাজটা ঋণাত্মক আসতেছে। এবার দেখো দ্বিতীয় প্রশ্নটা আমাদের বলতেছে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে পাঠাতে। তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে কৃতকাজটা আমরা বের করবো, WG এটা ইকুয়াল টু জি বড় হাতের m ছোট হাতের m 1 ডিভাইডেড বাই r2 মাইনাস 1 ডিভাইডেড বাই r1। তাহলে এবার দেখো এটা হচ্ছে পৃথিবী ছিল, বস্তুটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে, এখানে ছিল ছোট হাতের m যার মান হচ্ছে 5 কেজি, ভূপৃষ্ঠে ছিল। তাহলে এই যে যেখানে ছিল এই দূরত্বটা r1, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার R। এবার আমি কোথায় নিয়ে গেছি, মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে। চিন্তা করো এইটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্যে পৃথিবী তার আকর্ষণ করার ক্ষমতাটা বজায় রাখে, মানে এই ক্ষেত্রটা এটাই হচ্ছে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র। এর বাইরের যে কোনো দূরত্ব সেটা হচ্ছে এর জন্য অসীম দূরত্ব, তা আমি এই ক্ষেত্রের বাইরে নিয়ে যাব, মহাকর্ষ ক্ষেত্র বা মাধ্যাকর্ষণ যে ক্ষেত্রটা তার বাইরে নিয়ে যাব। তাহলে তার বাইরে নিয়ে যাব মানে এই পয়েন্টে নিয়ে যাব, তাহলে এইটা হচ্ছে r2, এই r2টা হবে হচ্ছে ইনফিনিটি, অসীমে নিয়ে যাবো, তাহলে r2টা হবে হচ্ছে ইনফিনিটি, পৃথিবীর কেন্দ্র থেকে অসীমের দূরত্ব r2, এটা হবে হচ্ছে ইনফিনিটি। তাহলে r1 এর মানটা আমরা পেয়ে গেছি ক্যাপিটাল R, আর r2 এর মানটা হচ্ছে ইনফিনিটি, এখানে বসাই দিব, বসাই দিয়ে কৃতকাজের মানটা বের করব। তাহলে আমরা একটু বসাই, জি বড় হাতের m ছোট হাতের m 1 ডিভাইডেড বাই r2, এটা হচ্ছে ইনফিনিটি, মাইনাস 1 ডিভাইডেড বাই r1 ক্যাপিটাল লেটার R। 1 ডিভাইডেড বাই ইনফিনিটি, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 0, তাহলে 0 মাইনাস 1 ডিভাইডেড বাই r, তাহলে মাইনাস জি বড় হাতের m ছোট হাতের m ডিভাইডেড বাই হচ্ছে r। এবার তুমি মানগুলো বসাবা, জি এর মান 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 বসা দিবা, m এর মানটা 6 ইনটু 10 টু দি পাওয়ার 24, m এর মান 5 কেজি, ছোট হাতের m এর মান 5 কেজি, ডিভাইডেড বাই r হচ্ছে ব্যাসার্ধ 6400 কিলোমিটার দেওয়া আছে, 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3, কিলোমিটারকে মিটারে কনভার্ট করলাম। এবার তুমি এখান থেকে হিসাব নিকাশ করে কৃতকাজের মানটা বের করে ফেলবা, যে কৃতকাজটা হচ্ছে এত ছিল। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরের যে কোনো দূরত্ব এটা হচ্ছে অসীম দূরত্ব। আর এই যে r1 r2 যা আছে এগুলো কিন্তু সব কাউন্ট করতে হবে কেন্দ্র থেকে। যে ভর বস্তুর তুমি মাধ্যাকর্ষণ ক্ষেত্র চিন্তা করতেছো, যার জন্য তুমি কৃতকাজটা বের করতে চাইতেছো, যার মহাকর্ষ বলের জন্য কৃতকাজ বের করতে চাইতেছো, তার কেন্দ্র থেকে কিন্তু দূরত্বগুলা কাউন্ট করতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন দেখো এই যে মহাকর্ষ বল দ্বারা কৃতকাজের সূত্র WG, এইটা ইকুয়াল টু হচ্ছে GMM 1 ডিভাইডেড বাই r2 মাইনাস 1 ডিভাইডেড বাই r1, এটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ। এখন দেখো এই বস্তুটা ভূপৃষ্ঠে ছিল, এখানে তার এমনি এমনি আসবে না, কেউ না কেউ নিয়ে যাবে, কোনো না কোনো এজেন্ট নিয়ে যাবে। তাহলে আমি যদি বলি এজেন্ট দ্বারা কৃতকাজ কতটুকু, মহাকর্ষ বল দ্বারা না, কিন্তু এজেন্ট দ্বারা কৃতকাজ কতটুকু, তাহলে কি হবে যে মহাকর্ষ বল দ্বারা কৃতকাজের উল্টাটা। তাহলে আমি যদি এজেন্ট কর্তৃক কৃতকাজটা চিন্তা করি, এজেন্ট কর্তৃক কৃতকাজ চিন্তা করি, তাহলে এজেন্ট কর্তৃক কৃতকাজটা হবে WA, এটা হবে দেখো জি বড় হাতের m ছোট হাতের m, জাস্ট এর উল্টাটা। তাহলে 1 ডিভাইডেড বাই r1 এটা আগে আসবে, 1 ডিভাইডেড বাই r2 এটা পরে যাবে, তাহলে এইটা হবে সেই ক্ষেত্রে হচ্ছে এজেন্ট দ্বারা কৃতকাজ। তাহলে আমি যদি তোমাকে বলতাম এই ক্ষেত্রে যে প্রথম ম্যাথটা, এই ক্ষেত্রে এজেন্ট দ্বারা কৃতকাজ বের করো, তাহলে কি হইতো, এই যা জিনিস আসছে এটাই আসতো, শুধু মাইনাসের পরিবর্তে প্লাসটা হইতো, মানে এর জাস্ট উল্টাটা হইতো। ঠিক একইভাবে যদি এখানে বলতাম এজেন্ট দ্বারা কৃতকাজটা বের করো, মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ না, এজেন্ট দ্বারা কৃতকাজ, তাহলে এই যে মানটা হয়েছে সেই মানটাই হইতো, কিন্তু এর উল্টাটা হইতো। যেমন মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ এখানে ঋণাত্মক হয়েছে, এখানে ঋণাত্মক হয়েছে, কিন্তু আমি যদি এজেন্ট দ্বারা কৃতকাজ বলতাম তাহলে এখানেও ধনাত্মক হইতো, এখানেও ধনাত্মক হইতো। বুঝতে পারছো ব্যাপারটা? এটা হচ্ছে এজেন্ট দ্বারা কৃতকাজের সূত্র। তাহলে এবার আমরা একটু এখানে দেখি, এই যে প্রবলেমটা এটা বলতেছে
1 কেজি ভরের একটি বস্তু, তো সেই বস্তুটা 100 কেজি ভরের কোনো বস্তুর কেন্দ্র থেকে 0.5 মিটার দূরে স্থাপিত হলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, আর এতে সঞ্চিত বিভব শক্তিও চাইছে। আচ্ছা, বিভব শক্তির সংজ্ঞাটা কি ছিল? বিভব শক্তি ছিল হচ্ছে এজেন্ট দ্বারা কৃত কাজ। যেমন স্প্রিং এর ক্ষেত্রে আমি স্প্রিংটাকে টেনে যে কাজটা করতেছিলাম সেটাই কিন্তু স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকতেছিল। তাহলে স্প্রিং এর মধ্যে সঞ্চিত বিভব শক্তি কার দ্বারা কৃত কাজ? স্প্রিং এর দ্বারা কৃত কাজ না, কার দ্বারা? এজেন্টের দ্বারা, আমার দ্বারা কৃত কাজ। আমি এই যে টানতেছি বা সংকুচিত করতেছি, সেই জন্য স্প্রিং এর যতটুকু কাজ হচ্ছে সেটাই হচ্ছে স্প্রিং এর মধ্যে সঞ্চিত বিভব শক্তি বা মনে করো স্থিতি শক্তি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে বিভব শক্তি বের করতে হবে, তাহলে এটা কি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ? না, মহাকর্ষ বলের বিরুদ্ধে যে বল প্রয়োগ করে কাজ হচ্ছে সেটা। তো মহাকর্ষ বলের বিরুদ্ধে কোন বল প্রয়োগ করতেছে? এই যে এজেন্ট, এই বল প্রয়োগ করতেছে। তাহলে এজেন্ট কর্তৃক কৃত কাজ, এটাই কিন্তু এই বস্তুর মধ্যে সঞ্চিত স্থিতি শক্তি। তাহলে আমাদের যখন বিভব শক্তি বা স্থিতি শক্তি বের করতে বলবে, তাহলে সেটা কিন্তু এজেন্ট কর্তৃক কৃত কাজ। এই জিনিসটা আমরা মাথায় রাখবো, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আবার বলতেছি, যদি কখনো বিভব শক্তি স্থিতি শক্তি বের করতে বলে, তাহলে মাথায় রাখবা সেইটা হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ, বলের বিরুদ্ধে কাজ। এজেন্ট, এই দেখো, এজেন্ট কিন্তু মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে, এজেন্ট কিন্তু স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করছে। তাহলে এজেন্ট, এই যে স্প্রিং বল, মহাকর্ষ বল, অনেক অনেক বল আছে, এই বলের বিরুদ্ধে কাজ করে তার মধ্যে বিভব শক্তি জমা করে। তাহলে বিভব শক্তি বলতেই আমাদের বুঝতে হবে এটা হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ। তাহলে এই ক্ষেত্রে দুইটা বল দ্বারা কৃত কাজ চাইছে। প্রথমে চাইছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, তারপরে চাইছে আবার সঞ্চিত শক্তি মানে এজেন্ট কর্তৃক কৃত কাজ। তাহলে আমরা বের করি যে WG এটা ইকুয়াল টু হবে জি বড় হাতের এম ছোট হাতের এম 1/r2 - 1/r1। দেখো এই ম্যাথটা ভালো করে বোঝো আগে, চিত্র একে। এইটা হচ্ছে 100 কেজি ভরের একটা বস্তু, বড় হাতের এম, এর ভর হচ্ছে 100 কেজি। তা আমাদের বলতেছে যে 100 কেজি ভরের কোনো বস্তুর কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে 0.5 মিটার দূরে এইখানে নিয়ে আমি স্থাপন করব। কাকে? 1 কেজি ভরের বস্তুকে। তাহলে ছোট হাতের এম হচ্ছে 1 কেজি, এখানে নিয়ে গিয়ে স্থাপন করব। তো তার জন্য মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ করো। তাহলে এইটা হচ্ছে বড় হাতের এম, এর মহাকর্ষ ক্ষেত্র, এর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আমি একে এনে স্থাপন করছি। এটা হচ্ছে ছোট হাতের এম। কোথায় স্থাপন করছি? এর কেন্দ্র থেকে 0.5 মিটার দূরে স্থাপন করছি। তাহলে এই যে স্থাপন করা হয়েছে এইটা কিন্তু R2। এবার কথা হচ্ছে কোথা থেকে এনে স্থাপন করা হয়েছে সেটা কি বলে দেওয়া আছে? কোথা থেকে এনে স্থাপন করা হয়েছে সেটা কি বলে দেওয়া আছে? মানে R1 এর মানটা কত সেটা কি বলে দেওয়া আছে? নেই। তাহলে এবার একটু চিন্তা ভাবনা করি তো, R1 এর মানটা কত হতে পারে? এই যে 100 কেজি ভরের যে বস্তুটা, এইটা হচ্ছে তার মহাকর্ষ ক্ষেত্র। তাহলে আমি যদি এখানে স্থাপন করি, তাহলে আমাদের বুঝতে হবে ক্ষেত্রের বাইরে থেকে এনে স্থাপন করছি। কোথা থেকে এনে স্থাপন করছি? ক্ষেত্রের বাইরে থেকে এনে স্থাপন করছি। তাহলে ক্ষেত্রের বাইরের এই দূরত্বটা, এটা হচ্ছে অসীম দূরত্ব। তাহলে আমি আসলে কোত্থেকে এনে স্থাপন করছি? অসীম থেকে। বুঝতে পারছো? এটা বলে দেওয়া না থাকলে বুঝে নিতে হবে যে এর কেন্দ্র থেকে এত মিটার দূরে স্থাপন করা হয়েছে কোত্থেকে? ক্ষেত্রের বাইরে থেকে, অসীম থেকে। তাহলে ক্ষেত্রের বাইরের দূরত্ব হচ্ছে অসীম, তাহলে কোত্থেকে আনা হয়েছে সেটা হচ্ছে R1। তাহলে R1 এর মানটা এটা হবে এবার ইনফিনিটি। এবার তুমি সূত্রের মানগুলো বসাই দাও। তাহলে জি বড় হাতের এম এর মান আমরা জানি, এটা হচ্ছে 100, ছোট হাতের এম এর মান হচ্ছে 1 কেজি, জি এর মানটা তুমি বসাই নিও 1/r2। তাহলে R2 হবে 0.5 - 1/r1, R1 এর মানটা হবে হচ্ছে এবার ইনফিনিটি। তাহলে 1/ইনফিনিটি এর মান হচ্ছে 0। তাহলে এখান থেকে এবার হিসাব নিকাশ করে কৃত কাজের মানটা বের করে ফেলবা। এইবার দেখো এই যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটা কিন্তু ধনাত্মক হচ্ছে। এবার ধনাত্মক হওয়ার কথাই ছিল, বস্তু ছিল অসীমে, তাহলে ওর কাছে চলে আসছে। দেখো এই যে মহাকর্ষ বল ওকে টানতেছে এবং তাই হয়েছে, কাছে চলে আসছে। তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা এবার ধনাত্মক হওয়ারই কথা ছিল। এবার আমি যদি বলি এই বস্তুতে কতটুকু বিভব শক্তি জমা হয়েছে, তার মানে এজেন্ট দ্বারা কতটুকু কাজ হয়েছে, তাহলে সেটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের উল্টাটা। তাহলে এর মধ্যে সঞ্চিত বিভব শক্তি, আমি যদি বলি পটেনশিয়াল এনার্জি ইপি বা এজেন্ট কর্তৃক কৃত কাজ, তাহলে সূত্রটা হবে জি বড় হাতের এম ছোট হাতের এম এর উল্টাটা। তাহলে 1/r1 - 1/r2। তাহলে জি বড় হাতের এম ছোট হাতের এম 1/r1, এটা হবে এবার ইনফিনিটি, মাইনাস 1/r2, এই R2 এর মানটা হবে 0.5 মিটার। তো 1/ইনফিনিটি এটা মানে 0। তাহলে ব্যাপারটা হচ্ছে -GMM/r2, এটাই হচ্ছে বিভব শক্তি। তাহলে এখানে এবার তুমি মানগুলো বসাই দিবা। তাহলে -জি বড় হাতের এম এর মান হচ্ছে 100, ছোট হাতের এম এর মান হচ্ছে 1 কেজি, /r2 এর মান সেটা হচ্ছে 0.5। তাহলে হিসাব নিকাশ করে এবার এই যে বিভব শক্তি, সঞ্চিত শক্তির মানটা বের করবে এবং এটা আসবে হচ্ছে ঋণাত্মক। এই বুঝতে পারছো? তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রগুলা বা ম্যাথগুলা, এগুলো আসলে আমরা এখন আশা করি সলভ করতে পারবো। ওকে, দেখো বোর্ডে বেশ সুন্দর একটা সৃজনশীল প্রশ্ন লেখা আছে। নরমালি সৃজনশীল প্রশ্ন তো 2টা প্রবলেম হয়, এখানে 4টা প্রবলেম দেওয়া আছে। মানে আসলে এই টাইপের উদ্দীপক থেকে, এই টাইপের চিত্র থেকে এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের যত ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলা প্রশ্ন আমি এখানে লিখে দিছি। তো তুমি মোটামুটি এই প্রবলেমটা সলভ করলে এই টাইপের যত সৃজনশীল প্রশ্ন বইতে প্র্যাকটিস প্রবলেম হিসেবে আছে, এই জিনিসগুলো তুমি সলভ করতে পারবা। এই প্রবলেমটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম এবং খুবই প্রিয় একটা প্রবলেম আমার।
তার কারণ হচ্ছে এই প্রবলেমটার মধ্যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম খুঁটিনাটি ব্যাপার আছে, কিছু খুঁটিনাটি বেসিক জিনিস আছে, যে জিনিসগুলো সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকা উচিত ছিল 9-10 থেকেই। 9-10 আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা যখন পড়ি তখন আসলে এত ডিপলি চিন্তা ভাবনা করি নাই। এই কারণে আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই ব্যাপারগুলো সম্পর্কে একটু নড়বড় আইডিয়া আছে। তো এই প্রবলেমটা সলভ করতে গেলে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই কারণে আসলে মেইনলি এই প্রবলেমটা দেওয়া। তো আমি একটু প্রথমে ব্যাখ্যা করে দিই এই প্রবলেমটা আসলে কি বলতেছে, দেন আমরা এক এক করে প্রবলেমটা সলভ করার ট্রাই করি। তো একটা চিত্র দেওয়া আছে, দেখো একটা হেলানো তল দেওয়া আছে। হেলানো তলটা হচ্ছে এসি, যার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। ঠিক একইভাবে একই রকম আর একটা হেলানো তল এই পাশে আছে যেটা হচ্ছে বিসি। তো এই বিসি হেলানো তলটার দৈর্ঘ্য কত সেটা কিন্তু আমাদের বলে দেওয়া নেই, কিন্তু সেটা অনুভূমিকের সাথে কত কোণে হেলানো, এই যে 30 ডিগ্রি কোণে হেলানো, এটা বলে দেওয়া আছে। আর এ পাশে এসি তলটা অনুভূমিকের সাথে কত কোণে হেলানো, 60 ডিগ্রি কোণে হেলানো, এইটা আমাদের বলে দেওয়া আছে। একজন লোক যার নিজের ভরই হচ্ছে 50 কেজি, সে মাথায় একটা বোঝা চাপাইছে, সেই বোঝাটার ভর হচ্ছে 10 কেজি, তাহলে টোটাল হচ্ছে 60 কেজি। এখন এই লোকটা এই তল বেয়ে এসি পথেও কিন্তু সি বিন্দুতে পৌঁছাইতে পারে, আবার লোকটা কিন্তু এ পাশ থেকে এই যে বিসি তল বেয়ে বিসি পথ বরাবর গিয়ে সি বিন্দুতেও কিন্তু পৌঁছাইতে পারে। তো এখন আমাদের প্রথম প্রশ্নটা বলছে বিসি পথের দৈর্ঘ্যটা কত। বিসি পথের দৈর্ঘ্য কিন্তু আমাদের বলে দেওয়া নেই, আমাদের এসি পথের দৈর্ঘ্য বলে দিছে। তো আমাদের এই ডাটার উপর ভিত্তি করে বিসি পথের দৈর্ঘ্যটা বের করতে হবে। দ্বিতীয় প্রশ্নটা বলতেছে লোকটি কোন পথে সি বিন্দুতে পৌঁছাইলে বেশি কাজ সম্পাদন করবে। কার দ্বারা কাজ? লোকটার দ্বারা কাজ। লোকটা এই এসি পথ বেয়েও কিন্তু সি বিন্দুতে পৌঁছাইতে পারে, আবার এই বিসি পথ বরাবর গিয়েও কিন্তু সি বিন্দুতে পৌঁছাইতে পারে। প্রশ্ন করছে কোন পথে গেলে লোকটা কর্তৃক সম্পাদিত কাজের মানটা বেশি হবে। সেটা এসি পথে গেলে ঘটবে নাকি বিসি পথে গেলে ঘটবে, কোন পথে গেলে কাজের মানটা লোকটার দ্বারা কাজের মানটা বেশি হবে সেইটা আমাদের বের করতে হবে। পরের প্রশ্নটা আমাদের বলতেছে কোন পথে সি বিন্দুতে পৌঁছানো সহজ হবে। দেখো আগেরটা ছিল কিন্তু কোন পথে গেলে কাজটা বেশি হবে, ঠিক আছে, কাজের কথা বলা ছিল কিন্তু। আর এবার আমাদের প্রবলেমটা বলতেছে কোন পথে সে সহজে পৌঁছাইতে পারবে, কোন পথ বরাবর গিয়ে সি বিন্দুতে পৌঁছাইলে সে সহজে পৌঁছাইতে পারবে, তার কষ্টটা কম হবে। দুইটা প্রবলেম কিন্তু আলাদা। তো আমরা দেখবো যে কিভাবে সলভ করা যায়। এবার আমাদের বলতেছে সি বিন্দু থেকে স্থির অবস্থা হতে, এই যে সি বিন্দু, এখান থেকে স্থির অবস্থা থেকে যদি আমি একটা বস্তু ছেড়ে দিই তাহলে সেই বস্তুটা সিবি পথ বরাবর বেয়ে এসে বি বিন্দুতে অর্থাৎ ভূমিতে পৌঁছাতে পারে, আবার সি এ পথ বরাবর এসে এ বিন্দুতে অর্থাৎ ভূমিতে এসে পৌঁছাতে পারে। তো স্থির অবস্থা থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে সেই বস্তুটা কোন পথ বরাবর গেলে আগে ভূমিতে এসে পৌঁছাবে এইটা আমাদের বের করতে হবে। অর্থাৎ সি এ পথে এসে আগে ভূমিতে পৌঁছাবে নাকি সিবি পথে এসে আগে ভূমিতে পৌঁছাবে, এই জিনিসটা আমাদের বের করতে হবে। তো এটা ছিল হচ্ছে আমাদের প্রবলেমটা। তো তোমরা আগে প্রবলেমটা খুব ভালো করে তোলো, তারপরে তোমরা চাইলে আগে একটু নিজেরা সলভ করা ট্রাই করতে পারো, দেন সলভটা আমি যেভাবে সলভ করে দিচ্ছি এটা দেখতে পারো। তো আমরা প্রথমে 1 নম্বর প্রবলেমটা সলভ করি, বিসি পথের দৈর্ঘ্যটা কত এটা আমরা বের করব। তো আমরা এই চিত্রটাকে ডিস্টার্ব না করি, আমরা প্রবলেম সলভ করার জন্য নতুন করে এই পাশে চিত্র আঁকতেছি। তো 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে বিসি পথের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আগে আমরা একটু এই উদ্দীপকের চিত্রটা আঁকি। তো এইটা ছিল হচ্ছে এসি হেলানো তল, আর এইটা ছিল হচ্ছে বিসি হেলানো তল। বিসি হেলানো তলটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে, আর এসি হেলানো তলটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে। এসি তলের দৈর্ঘ্যটা আমাদের বলে দিছে 5 মিটার। তো দেখো এই ডাটার উপর ভিত্তি করে আমরা বিসি তলের দৈর্ঘ্যটা বের করতে পারবো। ধরলাম যে বিসি তলের দৈর্ঘ্যটা এটা হচ্ছে এস, আমাদের টার্গেট হচ্ছে এস এর মানটা বের করা। কিভাবে বের করা যায় বলতো? আমরা একটা কাজ করি, সি বিন্দু থেকে একটা লম্ব টানি, এই লম্বটা এটাকে আমরা বললাম এটা হচ্ছে এস। তো তুমি দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের জন্য কিন্তু এটা লম্ব, মানে এই কোণের কথা যদি চিন্তা করি তাহলে কোণের বিপরীতটা হয় লম্ব, আর কোণের সাথেটা হয় ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই কোণের বিপরীতটা এটা হচ্ছে এই কোণের জন্য লম্ব। ঠিক একইভাবে দেখো এই কোণের বিপরীতটা এটা হচ্ছে এর জন্য লম্ব। তো এই ত্রিভুজের জন্য বা এই কোণের জন্য যেটা লম্ব, আবার এই ত্রিভুজ বা এই কোণের জন্য কিন্তু সেটা লম্ব। তাহলে এই এইচ কিন্তু দুইটা ত্রিভুজের জন্য মানে কমন লম্ব আর কি। তো আমরা আগে এইচ এর মানটা কোনোভাবে বের করতে পারি কিনা দেখি। এইচ এর মানটা যদি বের করতে পারি দেন আমরা এস এর মানটাও বের করতে পারবো। তো এখান থেকে দেখো এই ত্রিভুজের জন্য আমরা এই কোণের সাথে সাইন থিটার সূত্রটা কাটাচ্ছি, সাইন 60 ডিগ্রি। এখন তুমি বলতে পারো ভাই সাইন 60 ডিগ্রি কেন, মানে সাইন থিটার সূত্রটা কেন? সাইন থিটার সূত্রটা হচ্ছে দেখো এই যে কোণের বিপরীতটা এটা হচ্ছে লম্ব, তাহলে লম্বের মান আমার এইচ এটা ধরছি, আর এই যে অতিভুজের মানটা এটা আমাদের বলে দেওয়া আছে, তাহলে লম্ব আর অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ কোনটা? সাইন থিটা। তো এই কারণে আমরা সাইন থিটার সূত্রটা লিখতেছি। তাহলে সাইন 60 ডিগ্রি এটা ইকুয়াল টু এইচ লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে 5। এইখান থেকে দেখো এই যে এইচ এর মানটা লম্বের মানটা এটা আমরা বের করতে পারি যে এইচ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি ইন্টু হচ্ছে 5। তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, তাহলে এইচ এর মানটা পাবো আমরা 5√3 ডিভাইডেড বাই 2 মিটার। এইটা হচ্ছে এই লম্বের মানটা।
কিন্তু আমাদের টার্গেট ছিল এস এর মানটা বের করা, বিসি তলের দৈর্ঘ্যটা বের করা। তো যেহেতু আমরা এস এর মানটা পেয়ে গেছি, এবার আমরা এস এর মানটা বের করতে পারবো। এই কোণের জন্য সাইন থিটার সূত্র লিখি, সাইন 30 ডিগ্রি, এটা ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে এস, এস এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এস এটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি। এইচ এর মান আমরা পাচ্ছি 5√3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে 2 2 কাটাকাটি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই যে বিসি তলের দৈর্ঘ্যটা, হেলানো তলের দৈর্ঘ্যটা 5√3 মিটার। তো এইটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেমের অ্যান্সারটা। ঠিক আছে, খুবই সহজ জিনিস, বিসি তলের দৈর্ঘ্যটা কিন্তু আমরা বের করে ফেলছি। এবার আসলে দ্বিতীয় প্রবলেমটা দেখি। দ্বিতীয় প্রবলেমটা কি বলতেছে, লোকটি কোন পথে সি বিন্দুতে পৌঁছাইলে বেশি কাজ করবে। আচ্ছা, হেলানো তল বরাবর বোঝা নিয়ে পৌঁছানোর জন্য আমরা একটা কৃতকাজের প্রবলেম সলভ করছিলাম না, ধ্রুব বল দ্বারা যখন কৃতকাজ পড়ি তখন ওই লেকচারে দেখবা এরকম যে একটা লোক বোঝা নিয়ে হেলানো তল বেয়ে মই বেয়ে উপরে উঠতেছে, তো সেই ক্ষেত্রে কৃতকাজের মানটা আমরা বের করছিলাম। তো ঠিক একইভাবে কৃতকাজের মানটা আমাদের বের করতে হবে। তাহলে একবার আমাদের বের করতে হবে হচ্ছে এসি তল বরাবর লোকটা পৌঁছালে কৃতকাজ, আরেকবার বের করতে হবে বিসি তল বরাবর লোকটা পৌঁছানোর জন্য কৃতকাজ। এই দুইটা কৃতকাজ বের করে আমরা দেখবো কোন ক্ষেত্রে কৃতকাজের মানটা বেশি হয়। তাহলে আমরা এখানে একটু চিত্র আঁকি যে 2 নম্বর প্রবলেমটার জন্য। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে এসি তল বরাবর পৌঁছানোর ক্ষেত্রে কৃতকাজ কত। তো এটা হচ্ছে এসি তল, এসি তলের দৈর্ঘ্যটা আমাদের বলে দেওয়া আছে, এটা হচ্ছে 5 মিটার আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে লোকটা মনে করো এই বিন্দু থেকে হেঁটে 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 সি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, এই হচ্ছে লোক, তার মাথায় এটা হচ্ছে বোঝা। তাহলে মোট লোকটার ভর হচ্ছে 50 কেজি আর বোঝার ভর হচ্ছে 10 কেজি, তাহলে মোট যে ভরটা সেটা হচ্ছে 60 কেজি। এখন ধরো তো লোকটা কর্তৃক কৃতকাজের মানটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে লোকটা কোন দিকে বল দিচ্ছে, ওজনের বিপরীত দিকে বল দিচ্ছে, তাহলে ওজন কাজ করতেছে নিচের দিকে, তাহলে লোকটা বল দিচ্ছে কোন দিকে, উপরের দিকে। তাহলে লোকটা কর্তৃক যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা উপরের দিকে, যে এফ ইকুয়াল টু হচ্ছে mg। তাহলে আমাদের কৃতকাজের সূত্র হচ্ছে এফ এস কস থিটা। তাহলে বল এবং সরণ এবং বল সরণের মধ্যবর্তী কোণ নিতে হবে এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছাইতে। তাহলে সরণ হচ্ছে এই বরাবর, দেখো এটা হচ্ছে সরণ। তো এই যে সরণের মানটা এটা আমরা জানি, এটার মান হচ্ছে 5 মিটার। তাহলে সরণের ডিরেকশনটা হচ্ছে এই দিকে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ দেখো তো, এই কোণটা না, এই কোণটা থিটা না, এই কোণটা কি আমরা জানি? হ্যাঁ জানি। এই কোণটা যেহেতু 60 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা 30 ডিগ্রি হলে এই যে থিটা কোণের মানটা এটা হবে 30 ডিগ্রি। তাহলে কৃতকাজ WAC, এসি তল বরাবর পৌঁছাইতে, সি বিন্দুতে পৌঁছাইতে কৃতকাজ এফ এস কস থিটা, এফ ইকুয়াল টু mg s cos থিটা। তাহলে এম এর মান বসবে 60 গুণ জি এর মান 9.8, এস এর মানটা এই যে হেলানো তলের দৈর্ঘ্যটা কত 5 মিটার সরণ, cos থিটা, থিটার মানটা কত, থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এবার আমরা হিসাব নিকাশ করে কৃতকাজের মানটা বের করব। তো দেখি একটু ক্যালকুলেটর চাপ দিয়ে কৃতকাজের মানটা কত আসে। 60 ইন্টু 9.8 ইন্টু 5 ইন্টু cos 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা কৃতকাজের যে মানটা পাচ্ছি এটা হচ্ছে 2546.11 জুল। এটা হচ্ছে কৃতকাজের মান এসি তল বরাবর সি বিন্দুতে যদি লোকটা পৌঁছায়। কার দ্বারা কাজ? লোকটার দ্বারা কাজ। এবার আমাদের দেখতে হবে বিসি তল বরাবর পৌঁছাইলে কৃতকাজের মানটা কত। তাহলে বিসি তল বরাবর পৌঁছানোর জন্য দেখো আমি এখানে চিত্র আঁকতেছি, একটু আলাদা করেই আঁকি আর কি। এইটা হচ্ছে বিসি তল, এই কোণটা ছিল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু। তাহলে লোকটা যদি এখানে পৌঁছায়, যে আগের মতোই লোকটা মনে করো এখানে পৌঁছাইলো, এই হচ্ছে মাথায় বোঝা নিয়ে। তাহলে লোকটা কর্তৃক প্রযুক্ত বল এটা হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে এফ, আর বি থেকে সি বিন্দুতে পৌঁছাইতেছে, তাহলে এইটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সরণের ডিরেকশন। তো বল ও সরণের মধ্যবর্তী কোণ এবার হবে হচ্ছে এই কোণটা, দেখো এই কোণটা, এই কোণটা মানে আসলে এই কোণটা। তাহলে এই ক্ষেত্রে এই কোণের মানটা কত দেখিতে একটু, এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণের মানটা হবে এবার 60 ডিগ্রি। তো এই কোণটা যদি 60 ডিগ্রি হয় দেন এই কোণটাই হবে 60 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে কৃতকাজ WBC এটা ইকুয়াল টু এফ এস কস থিটা, এফ ইকুয়াল টু mg s cos থিটা। তাহলে m হচ্ছে 60, g হচ্ছে 9.8, s হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য বা সরণ, বি বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছেছে, এইটা হচ্ছে তার সরণ। তো এই যে সরণের মানটা এটা কত, এই যে বিসি তলের দৈর্ঘ্য এটা আমরা বের করছি 5√3 মিটার। দেখো 2 নম্বরটা করতে গেলে কিন্তু 1 নম্বরটা করা লাগতো, হ্যাঁ হেলানো তলের দৈর্ঘ্যটা বের করা লাগতো। তাহলে এস এর মানটা আমরা বসালাম, এটা হচ্ছে 5√3 ইন্টু cos থিটা, থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা এই যে কৃতকাজের মানটা একটু বের করি, হিসাব নিকাশ করে বের করি, যে ক্যালকুলেটর চেপে কৃতকাজের মানটা বের করবো। তো এবার দেখো আমি একটু অভিনয় করতেছি, আমি জানি কৃতকাজের মানটা কত আসবে। তো তারপর আমি একটু এই যে কৃতকাজের মানটা বের করতেছি, 60 ইন্টু 9.8 ইন্টু 5, এটা কিন্তু পুরোটাই অভিনয় আর কি, 5 ইন্টু √3 cos 60 ডিগ্রি। এই যে কৃতকাজের মানটা এটা আসবে 2546.11 জুল। কৃতকাজের মান দেখো আগেও যা ছিল কৃতকাজের মান
এবারও তাই আসবে। এই জিনিসটা আমি আগে থেকে জানতাম, তো তারপর আমি বের করে দেখলাম যে হ্যাঁ, দুই ক্ষেত্রে কৃতকাজের মান সমান। যে এসি তল বরাবর যদি সি বিন্দুতে পৌঁছায়, কৃতকাজের মান যা লোকটা করতে কৃতকাজের মান সেম হবে যদি সে বিসি তল বরাবর সি বিন্দুতে গিয়ে পৌঁছায়। তো আমাদের চাইছিল প্রশ্ন কি, কোন ক্ষেত্রে লোকটি বেশি কাজ করবে, লোকটি দ্বারা সম্পাদিত কাজের মানটা কোন ক্ষেত্রে বেশি হবে। তো আমরা দেখতেছি দুই ক্ষেত্রে লোকটা দ্বারা সম্পাদিত কাজের মান সমান। তাহলে আমরা দেখবো যে কোনো ক্ষেত্রে বেশি না, কোনো ক্ষেত্রে কম না, লোকটি দ্বারা সম্পাদিত কাজ উভয় ক্ষেত্রে সমান, উভয় ক্ষেত্রে সমান। এইবার এখান থেকে কিছু চিন্তা ভাবনার ব্যাপার আছে। লোকটি দ্বারা সম্পাদিত কাজ দুই ক্ষেত্রে কেন সমান হলো? দুই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য তো আলাদা ছিল, তাই না? দুই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য আলাদা ছিল, দুই তলে হেলানো কোণের মানটাও আলাদা ছিল। লোকটা দ্বারা সম্পাদিত কাজের মান দুই ক্ষেত্রে কেন সমান হইলো? হিসাব নিকাশ করে তো আমি তোমাদের দেখাইছি সমান হইলো। এইবার একটা জিনিস একটু শোনো ভালো করে। হেলানো তল বরাবর তুমি যদি একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাও, তো তুমি যে পথেই নাও না কেন, ভালো করে শোনো, যে পথেই নাও না কেন, কৃত কাজের মান হবে mgh। এইচটা হবে হচ্ছে উচ্চতা, ভূপৃষ্ঠের সাপেক্ষে কতটুকু উচ্চতায় নিলা সেটা তুমি যে পথেই নাও না কেন, কৃত কাজের মান হবে mgh, এইচটা হবে হচ্ছে উচ্চতা। তুমি দেখো, খেয়াল করো, এরকম আমি একটা জিনিস একটু দেখাই। মনে করো এইটা হচ্ছে হেলানো তল, এই হেলানো তলের দৈর্ঘ্য এটা হচ্ছে s। তাহলে একটা বস্তুকে তুমি এই পয়েন্টে নিয়ে গেলা, তো এই পয়েন্টে এই এমভরের বস্তুটা নিয়ে যাইতে তোমার দ্বারা কৃত কাজ এটা ইকুয়াল টু হবে, আমি বলতেছি w ইকুয়াল টু হবে হচ্ছে mgh। এই পথের দৈর্ঘ্য যাই হোক না কেন, কৃত কাজ হবে mgh। এইচটা হচ্ছে যে ভূপৃষ্ঠের সাপেক্ষে কতটুকু উচ্চতায় তুমি নিয়ে যাচ্ছ। তুমি যদি মনে করো যে এই পথে নিয়ে যাও, মনে করো যে এই পথে নিয়ে গেলা, তাও কৃত কাজ হবে mgh। তুমি যদি এই পথে নিয়ে যাও তাও কৃত কাজ হবে mgh। তুমি যদি এই পথে নিয়ে যাও তাও কৃত কাজ হবে mgh, যে পথেই নাও না করো। এভাবে যদি মনে করো যে আঁকা বাঁকা পথে নিয়ে গিয়ে এখানে রাখো, তাও কৃত কাজ হবে mgh। সর্বদাই কৃত কাজের সূত্র হচ্ছে mgh। তো সেই জিনিসটা একটু আমরা দেখি তো এখানে আসলে mgh হয়েছে কিনা। তো তুমি দেখো, এই যে হেলানো তলটা এটা হচ্ছে s, এই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে? এটা হচ্ছে s, এই কোণটা হচ্ছে থিটা। আরেকটা হেলানো তল আমরা চিন্তা করলাম, দেখো আরেকটা হেলানো তল আমরা চিন্তা করলাম যে এই ক্ষেত্রে এটা হচ্ছে s, আর এই যে কোণের মানটা, এই কোণের মানটা এটা হচ্ছে থিটা। তাহলে দেখো, এটাকে আমরা বললাম θ1, এই যে হেলানো তলটা এটাকে আমরা বললাম s1, আর এই হেলানো তলটাকে বললাম s2, আর এর জন্য এই যে কোণটা, এই কোণটাকে বললাম এটা আমরা θ2। তো তুমি একটু খেয়াল করে দেখো, দুই ক্ষেত্রে, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে উচ্চতার মান যা, ঠিক একইভাবে এই নীল যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে কিন্তু উচ্চতার মান তাই। দেখো দুই ক্ষেত্রে কিন্তু উচ্চতার মান সেম, কিন্তু পথ আলাদা। আবার দেখো যে কোণগুলাও কিন্তু আলাদা। তা আমরা যে কৃত কাজটা নিচ্ছিলাম, হিসাব নিকাশ করতেছিলাম, w ইকুয়াল টু fs cos θ। তো f ইকুয়াল টু হচ্ছে mg, আর এই পাশে হচ্ছে s cos θ। তুমি দেখো এই s cos θ মানে আসলে s। তোমার আমি দেখাই, দেখো এই যে প্রথমে দেখো এই যে θ1 কোণের জন্য, তাহলে θ1 s1 আর h। তাহলে এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এটা হচ্ছে θ1, এটা হচ্ছে s1, এটা হচ্ছে h। তুমি এইচটা বের করো তো। তাহলে এই কোণের জন্য আমি একটু cos θ সূত্র লিখি, cos θ1। কোণের বিপরীতটা হয় লম্ব, আর কোণের সাথেটা হয় ভূমি। তাহলে cos θ1 কোণের সাথে, এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে h ইকুয়াল টু দেখো কি হচ্ছে, s1 cos θ1, দেখছো হচ্ছে। তাহলে এখানে দেখো যে কৃত কাজের সূত্র w ইকুয়াল টু হচ্ছে mg s cos θ। তাহলে mg, এই যে s cos θ, তাহলে s1 cos θ1 সেটা মানে কি? সেটা মানে হচ্ছে h। তাহলে mgh, কৃত কাজের সূত্র কত? mgh। আচ্ছা, যদি এই তলটা না হয়ে এই তলটা হইতো, আমি যদি এই তল বরাবর, এই যে নীল যে ত্রিভুজটা আর কি, এই তল বরাবর যদি আমি এখানে নিয়ে যেতাম, তাহলে কৃত কাজ কি হইতো? mgh cos θ। তো সেই ক্ষেত্রে কি হইতো? এখানে যেমন দেখো যে এটা s1 cos θ1, তার জন্য আমরা h লিখলাম, এই যে এখান থেকে h লিখলাম। তাহলে তখন আমরা কি লিখতাম? w ইকুয়াল টু mg s2 cos θ2। তো তুমি দেখো s2 cos θ2 এটা মানে h। তোমার আমি এখানে দেখো, তুমি দেখো তখন হচ্ছে এই কোণটা হচ্ছে θ2। তো এই θ2 কোণের জন্য দেখো আমি এখানে চিত্রটা আঁকতেছি, এই যে এইটা হচ্ছে θ2, এইটা হচ্ছে h, এটা হচ্ছে s2। এই কোণের cos θ নাও তো, তাহলে cos θ2 কোণের সাথে যেটা সেটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ হচ্ছে s2। তাহলে অতএব h ইকুয়াল টু s2 cos θ2। তাহলে দেখো s2 cos θ2 mg, এটা কত? h। তাহলে তুমি যে বরাবরই নাও না কেন, যে পথেই নাও না কেন, তুমি এই পথে নাও, তাহলে কৃত কাজ mg s1 cos θ1। এই s1 cos θ1 মানে হচ্ছে h। কৃত কাজের সূত্র আমরা পাচ্ছি mgh। তুমি যদি এই পথ বরাবর এখানে নিয়ে পৌঁছাও, তাহলে কৃত কাজ হবে mg s2 cos θ2। এই যে s2 cos θ2 এটা মানে হচ্ছে h। বুঝতে পারছো? এটা মানে হচ্ছে h, যে কৃত কাজের সূত্রটা সেখান থেকে আমরা পাচ্ছি যে কৃত কাজ দুই ক্ষেত্রেই তুমি যেভাবেই নাও না কেন, কৃত কাজের সূত্র হচ্ছে mgh।
তাহলে বুঝতে পারতেছো? দেখো এই চিত্র দেখেই বলা যায়, আমি কিন্তু এত ম্যাথ করার দরকার ছিল না, এটা কিন্তু আমি বলতে পারতাম যে এই যে লোকটি কোন পথে সি বিন্দুতে পৌঁছালে কৃতকাজ বেশি হবে। তো লোকটা এই পথ থেকে যদি এখানে পৌঁছায়, লোকটা যদি এই পথ থেকে এখানে পৌঁছায়, তাহলে সেই ক্ষেত্রে সে এই উচ্চতায় যাচ্ছে, এই উচ্চতায় উঠতেছে। আবার যদি বি বিন্দু থেকে সে এখানে পৌঁছায়, তাও সে একই উচ্চতায় পৌঁছাচ্ছে। তো কৃতকাজের মান তো দুই ক্ষেত্রে সমান হবে। বুঝতে পারছো? কৃতকাজের মানটা দুই ক্ষেত্রে সমান হবে। এমন যদি হয়তো লোকটা মনে করো যে আরো একটা পথ, মনে করো এই পথ এখান থেকে গিয়ে এখানে পৌঁছাইতো, তাও তার কৃতকাজের মানটা সমান হইতো। আমাদের দেখতে হবে উচ্চতা সেম কিনা। তাহলে পথ আলাদা আলাদা হতে পারে, কিন্তু একই উচ্চতায় পৌঁছাচ্ছে, কৃতকাজের মান সব ক্ষেত্রেই সেম হবে। বুঝতে পারছো? এরকম আলাদা আলাদা পথ হোক, আলাদা আলাদা হেলানো তল হোক, উচ্চতা যদি সেম হয় দেন কৃতকাজের মানটা সেম হবে। তাহলে এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? তাহলে যদি বলো তো এরকম এরকম আঁকা বাঁকা পথে নিয়ে গিয়ে আমি এখানে রাখতাম, তাও কৃতকাজ কত হইতো? mgh। এইচ হচ্ছে উচ্চতা। তাহলে যে পথে নিয়ে যাও না কেন, যেভাবেই নিয়ে যাও না কেন, কত উচ্চতায় নিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে লক্ষ্য রাখার বিষয়, এবং কৃতকাজের মান হবে mgh। এইচ হচ্ছে সেই উচ্চতাটা। বুঝতে পারছো ব্যাপারটা? এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার থাকে যেন। তো আমরা দুইটা প্রবলেম সলভ করে ফেললাম, প্রথমটা দ্বিতীয়টা সলভ করে ফেললাম। এবার আসো আমরা 3 নম্বর প্রবলেমটার দিকে একটু তাকাই। তো আমরা দেখলাম যে দুই ক্ষেত্রে লোকটা একই কাজই করবে, যে পথে যাক না কেন লোকটার কাজের মানটা আসলে সেমই হবে। কিন্তু পরেরটা আমাদের বলতেছে কোন পথে সি বিন্দুতে পৌঁছানো সহজ হবে। দেখো কাজের মান সমান বলে অনেকেই কিন্তু বলে কথা দুই ক্ষেত্রে কাজের মান সমান, তাহলে দুই ক্ষেত্রে পৌঁছানো সহজ না। তুমি একটু দেখো তো কোন ক্ষেত্রে, তুমি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো। একটা হচ্ছে একটু বেশ ঢালু, কিন্তু এর তুলনায় এটা একটু বেশ খাড়া। এটা হচ্ছে 60 ডিগ্রি। মানে তুমি মনে করো একটা মই রাখছো, একটা ছাদে উঠবা, তো একটা মই রাখছো এইভাবে 60 ডিগ্রি কোণ করে, আর একটা মই রাখছো এইভাবে 30 ডিগ্রি কোণ করে। তো তুমি কোন বরাবর ছাদে উঠতে তোমার কাছে সহজ মনে হবে? বা তুমি মনে করো পাহাড়ে উঠতেছো, একটা পাহাড় আছে হচ্ছে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, আর একটা পাহাড় হচ্ছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে। কোন পথে ওঠাটা সহজ হবে? 30 ডিগ্রি। এখানে এই যে এটা হচ্ছে বেশি ঢালু, তাহলে এখান থেকে ওঠাটা সহজ হবে, আর এই বরাবর উঠতে গেলে অনেক বেশি কষ্ট হবে। আমি যদি বলতাম দেখো এই কোণের মানটা আরো বেশি, এই কোণের মানটা আরো বেশি, মনে করো 80 ডিগ্রি কোণ, তাহলে ওঠাটা কি হইতো? আরো কঠিন হইতো। যদি এমন হইতো যে কোণের মানটা 90 ডিগ্রি, মনে করো এই কোণ 90 ডিগ্রি, তুমি এইভাবে বেয়ে উঠবা, তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি কঠিন হইতো। বোঝা যায় যে কোণের মানটা যত বেশি হবে, এই অনুভূমিকের সাথে কোণের মানটা যত বেশি হবে, যত খাড়া হইতে থাকবে, তত কিন্তু ওঠাটা কঠিন হবে। তো এটাই তো আমাদের যাচাই করতে বলছে, ম্যাথমেটিক্যালি যাচাই করতে বলছে। তো ব্যাপারটা এটা আমরা কিভাবে যাচাই করতে পারি? যাচাই করতে পারি হচ্ছে কি, তুমি কত বল প্রয়োগ করতে হইতেছে তোমার সেইটা দিয়ে। তুমি দেখো, তুমি যখন উপরে উঠতেছো, তোমার আসলে ওজনটাকে নিয়ে উপরে উঠতেছে, তাহলে ওজনের বিপরীতে বল দিতে হইতেছে। তা আমি দেখি তো কতটুকু বল দিতে হয়েছে, মানে ওজনের কতটুকু দিয়ে আমাদের উপরে দিকে উঠতে হইতেছে। মনে করো তুমি এই হেলানো তল বরাবর বেয়ে এখানে পৌঁছাবা, এই বিন্দু থেকে এখানে এসে পৌঁছাবা, তাহলে এটা হচ্ছে তুমি। তাহলে দেখি তো তোমার আসলে কতটুকু বল প্রয়োগ করে ওঠা লাগে। দেখি তো তোমার ওজন ক্রিয়া করতেছে কোন দিকে? একেবারে খাড়া নিচের দিকে। এইটা হচ্ছে তোমার ওজন mg, এই কোণটা হচ্ছে থেটা। এবার একটু খেয়াল করো, দেখো এই কোণটা যদি থেটা হয়, দেন এই যে কোণটা, এই কোণটাও কিন্তু থেটা হবে। কিভাবে এটা হইলো? এই কোণটা থেটা হলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা থেটা, তাহলে এই কোণটা কত বলো তো? 180। ত্রিভুজের 3 কোণের সমষ্টি, তা থেকে এই কোণটা বাদ, 90 ডিগ্রি বাদ, তা থেকে এই কোণটা বাদ, থেটা বাদ। তাহলে এই যে কোণের মানটা, এই কোণটা হচ্ছে 90 মাইনাস থেটা, তাহলে এই কোণটা হবে 90 মাইনাস থেটা। ঠিক আছে? এখন দেখো খেয়াল করো, এই কোণের মানটা আমি তো বলছিলাম থেটা, তো তোমার বোঝার দরকার নেই এটা থেটা, আমি তোমাকে দেখাচ্ছি যে ওই কোণটা থেটা কিভাবে হয়। এই কোণটা তো 90 ডিগ্রি, এটা তো মানো, এই যে লম্ব টানছি হেলানো তলের উপর লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি না? তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, আর এই কোণটা যদি 90 মাইনাস থেটা হয়, তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বলো এই কোণটা কত, তাহলে এই কোণটা হচ্ছে থেটা। তুমি এবার যোগ করো, এই দুইটা কোণ যোগ করো, এই কোণটা আর এই কোণটা যোগ করো, দেখো তো তুমি 90 পাও কিনা। এটা হচ্ছে 90 মাইনাস থেটা, আর এই কোণটা হচ্ছে থেটা, তাহলে যোগ করো 90 মাইনাস থেটা প্লাস থেটা, কত পাচ্ছ? 90 পাচ্ছ। তাহলে দেখো এই যে কোণটা হচ্ছে 90। তাহলে আমি এবার বলতে পারি তো এই কোণটা যদি থেটা হয়, দেন অবভিয়াসলি এই কোণটা থেটা। বুঝতে পারছো? এটা আমি দেখালাম যে এই কোণটা থেটা হলে এই কোণটা যে থেটা হয় সেটা আমি তোমার দেখাইলাম। এবার দেখো এটা আমাদের দরকার নেই আসলে, এটা আমি দেখাইলাম। এবার তুমি মনে করো জানো, তাহলে ব্যাপারটা বোঝো এবার। এইটা হচ্ছে সেই হেলানো তলটা, এই হেলানো তল অনুভূমিকের সাথে কত গুণ তৈরি করছে সেটা হচ্ছে থেটা। তুমি মনে করো যে এই পাহাড় এর এই ঢাল বেয়ে উপরের দিকে উঠতেছো, এটা হচ্ছে তুমি। তাহলে তোমার ওজন কাজ করতেছে হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে ওজন mg, এটা কাজ করতেছে হচ্ছে নিচের দিকে। তো দেখো তুমি হেলানো তল বরাবর কতটুকু বল প্রয়োগ করতেছো একটু খেয়াল করে দেখো। আমি করলাম কি, এখানে একটা এই যে লম্ব টানলাম, তাহলে লম্ব টানলে দেখো এটা হচ্ছে mg, এই কোণটা আমি দেখাইছি, এই কোণটা থেটা হলে এই কোণটা থেটা,
এবার এই ওজনকে দুইটা উপাংশে আমরা ভেঙে ফেলবো। তাহলে দুইটা উপাংশে ভাঙলে এই দিক বরাবর যে উপাংশটা হবে, এটা যদি থিটা হয়, এটা যদি mg হয়, তাহলে এই দিক বরাবর যে উপাংশটা সেইটা হবে mg cos থিটা। আর একটা উপাংশ আছে না, সেটা হচ্ছে এদিক বরাবর, এদিক বরাবর হবে হচ্ছে mg sin থিটা। এদিক বরাবর mg cos থিটা, তো এদিক বরাবর mg sin থিটা। তাহলে এই বলটা হেলানো তল বরাবর নিচের দিকে ক্রিয়া করতেছে। এখন তুমি কোন দিকে উঠতেছো? উপরের দিকে উঠতেছো না? উপরের দিকে উঠতেছো না? তাহলে উপরের দিকে উঠতে গেলে তোমার একটা বল দিয়ে উঠতে হবে না? উপরের দিকে উঠতেছে, একটা বল দিয়ে উঠতে হবে না? তাহলে উপরের দিকে উঠতে গেলে তোমার কতটুকু বল দিয়ে উঠতে হবে? দেখো তো, এই বলের বিপরীতে কে আছে? কে তোমাকে হেলানো তল বরাবর টেনে ধরে রাখছে? কে? mg sin থিটা। তাহলে তুমি যদি উপরের দিকে উঠতে চাও, তাহলে তোমার কতটুকু বল দিয়ে উপরের দিকে উঠতে হবে? F = mg sin থিটা বল, এটা এই বলের বিপরীত দিকে দিয়ে তারপরে উঠতে হবে। মানে এই দিক বরাবর তোমাকে যদি 5 নিউটন বলে টেনে ধরা হয়, তাহলে উপরের দিকে তোমার যাইতে হলে অবশ্যই 5 নিউটন বল দিতে হবে। তাহলে তুমি চাচ্ছ হেলানো তল বরাবর উপরে উঠতে, তাহলে হেলানো তল বরাবর উপরের দিকে যে বলটা দিতে হবে সেই বলটা হচ্ছে হেলানো তল বরাবর নিচের দিকে ওজনের যতটুকু অংশ কাজ করতেছে তার সমান। তাহলে কতটুকু? সেটা mg sin থিটা। এখন অনেকে এখানে বলতে পারে mg cos থিটার কি হলো? দেখো, mg cos থিটা হচ্ছে হেলানো তল বরাবর নিচের দিকে, তো তুমি এই তলের উপর আসো, তো তলের একটা প্রতিক্রিয়া বল আছে, প্রতিক্রিয়া বল সর্বদা কাজ করে হচ্ছে তলের লম্ব বরাবর। তাহলে r = হচ্ছে mg cos থিটা। ওটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা না, আমাদের দেখতে হবে হেলানো তল বরাবর নিচের দিকে কে তোমাকে ফেলে দিতে চাই? mg sin থিটা ফেলে দিতে চাই। তাহলে উপরের দিকে উঠতে গেলে তোমার mg sin থিটাকে টেনে ধরে নিয়ে উপরের দিকে ওঠা লাগবে। তার মানে ওজনের sin থিটার যে উপাংশটা তার সমপরিমাণ বল উপরের দিকে তোমার দিতে হবে। কথাটা কি বোঝা গেল? তাহলে এইটুকু বল তোমার উপরের দিকে দিতে হবে। এইবার আমি তোমাকে তিনটা ক্ষেত্র দেখাই। একটা ক্ষেত্র হচ্ছে কোণের মানটা 30 ডিগ্রি, আর একটা ক্ষেত্র হচ্ছে এই কোণের মানটা 60 ডিগ্রি, আর একটা ক্ষেত্র হচ্ছে কোণের মানটা, মনে করো এটা আমি নাই উদ্দীপকে নাই কিন্তু বললাম 80 ডিগ্রি। তো তুমি এখানে চাইলে আর একটা জিনিস চিন্তা করতে পারো যে কোণের মানটা, এই কোণের মানটা এটা হচ্ছে 90 ডিগ্রি। মানে এই তলটা, এই যে কোণের মানটা বাড়তে 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 এরকম খাড়া হয়ে গেছে। তাহলে খাড়া হয়ে গেলে এই যে থিটা কোণের মানটা এটা হবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবার একটু দেখো, তুমি মনে করো যে এখানে আসো, তাহলে তোমার যদি এইদিকে উঠতে হয় তাহলে যে বলটা দিতে হবে সেই বলটা হচ্ছে এই বলের সমান। তাহলে এই বলটা আমরা দেখলাম F = হচ্ছে mg sin থিটা। তাহলে mg sin থিটা মানে mg sin 30 ডিগ্রি। এখানে এই তল বরাবর উপরের দিকে উঠতে গেলে, এই যে তুমি মনে করো যে উপরের দিকে উঠতেছো, তাহলে এই বরাবর তোমার যে বলটা প্রয়োগ করা লাগবে তলের বরাবর উপরের দিকে, সেটা হবে হচ্ছে mg sin থিটা। এখানে থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি। এখানে F = হবে mg sin 80 ডিগ্রি, আর এখানে F = কত হবে? mg sin 90 ডিগ্রি। তার মানে mg, দেখো sin 90 ডিগ্রির মান সবচেয়ে বেশি। তাহলে কোন ক্ষেত্রে কোনটা বেশি দেখি তো? এই যে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে mg / 2, ঠিক আছে। আর sin 60 ডিগ্রি এটা মানে √3 / 2, তাহলে এটা হচ্ছে এই যে √3 / 2 mg। এটা হচ্ছে sin 80 ডিগ্রি। তো sin 80 ডিগ্রির মান কত একটু দেখি, sin 80 ডিগ্রি। আচ্ছা, এইগুলাকে আমরা একটু পয়েন্টে বসাই। এই যে হাফ mg এটা হচ্ছে 0.5 mg, এভাবে লিখি। √3 / 2 এটা হবে হচ্ছে 0.88 এরকম কিছু একটা, হ্যাঁ 0.866 এত mg। আর sin 80 ডিগ্রি এই যে মানটা এইটা হবে হচ্ছে 0.98 mg, আর sin 90 ডিগ্রি মান তো 1। এবার তুমি দেখো তো কোনটা বেশি, কোন বলটা বেশি? এই বলের মানটা সবচেয়ে বেশি, sin 90 ডিগ্রি হলে সবচেয়ে বেশি খাড়া তল। এখন আমাকে যদি কেউ বলে এই বোর্ডের তল বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে, তাহলে দেখো এই যে তলটা, এই তলটা 90 ডিগ্রি একটা তল না, একেবারে খাড়া, তাহলে উঠতে গেলে আমার অনেক কষ্ট হবে না? কিন্তু এই তলটা যদি হেলানো থাকে তাহলে কিন্তু আমি সহজে উঠতে পারবো। যত বেশি হেলানো থাকবে, কোণের মানটা যত কম হবে, তত কিন্তু আমি সহজে উঠতে পারবো, কি তাই না? তত আমার বল কম দেওয়া লাগবে। এই ক্ষেত্রে ওজনের সমপরিমাণ বল দেওয়া লাগতেছে। কোণের মানটা 90 ডিগ্রি থেকে যখন 80 ডিগ্রি তখন একটু কম বল দেওয়া লাগতেছে, যখন 60 ডিগ্রি তখন আরো কম বল দেওয়া লাগতেছে। দেখো এখানে 0.98, এখানে 0.866, আর একটু কম বল দেওয়া লাগতেছে। যখন কোণের মানটা 30 ডিগ্রি তখন আরো কম বল দেওয়া লাগতেছে। যখন কোণের মানটা 20 ডিগ্রি তখন আরো কম, যখন কোণের মানটা 10 ডিগ্রি যখন আরো কম, যখন কোণের মানটা 0 ডিগ্রি তখন একেবারে অনুভূমিক। তো অনুভূমিক তলে হাঁটা তো সবচেয়ে বেশি সহজ। তাহলে বুঝতে পারতেছো কোন ক্ষেত্রে বল বেশি দেওয়া লাগতেছে? এই ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে বল কম দেওয়া লাগতেছে। তাহলে এই যে কোণের মানটা যত কম হবে, যত তলটা মনে করো যে ঢালু হয়ে আসবে, অনুভূমিক হইতে যাবে, তত কিন্তু ওই তলে ওঠা সহজ হবে। তো এটা আসলে কাজ দিয়ে বললে কি হবে না,
কিভাবে বলতে হবে? বলের ক্ষেত্র দিয়েই বলতে হবে। তাহলে তুমি দেখাবা এই ক্ষেত্রে 30 ডিগ্রি যখন, তখন উপরে উঠতে গেলে ওজনের বিপরীতে এতটুকু বল দেওয়া লাগতেছে, মানে হেলানো তল বরাবর বিপরীত দিকে এতটুকু বল দেওয়া লাগতেছে। আর যখন তুমি মনে করো 60 ডিগ্রি হেলানো তলে উঠতেছো, তখন হেলানো তলের বিপরীতে এতটুকু বল দেওয়া লাগতেছে। তো এটাকে আমরা বললাম F1, এটাকে আমরা বললাম F2। তাহলে কোন ক্ষেত্রে কম বল দেওয়া লাগতেছে? F1। এই ক্ষেত্রে কম বল দেওয়া লাগতেছে F2, এই ক্ষেত্রে বেশি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ওঠাটা সহজ হবে। তাহলে এই ক্ষেত্রে উঠা সহজ হবে, যখন 30 ডিগ্রি তখন ওঠাটা সহজ হবে। তো এটা আমরা বলবো হচ্ছে বল দিয়ে আলোচনা করে বলবো, কাজ দিয়ে আলোচনা করে কিন্তু বলবো না। দুই ক্ষেত্রে কাজ সমান হচ্ছে, বাট দুই ক্ষেত্রে কিন্তু প্রযুক্ত বলের মানটা, হেলানো তলের বিপরীতে প্রযুক্ত বলের মানটা আলাদা হচ্ছে। আর যে ক্ষেত্রে হেলানো তল বরাবর প্রযুক্ত বলের মানটা বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে ব্যাপারটা কঠিন। আর যে ক্ষেত্রে হেলানো তল বরাবর বলের মানটা কম হচ্ছে, সেই ক্ষেত্রে সহজ। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা যদি আমরা বুঝতে পারি, দেন আমরা পরের প্রবলেমটা একটু সলভ করার ট্রাই করি। তো পরের প্রবলেমটা আমাদের কি বলতেছে? আচ্ছা, বোর্ডটা আগে একটু পরিষ্কার করি। সি বিন্দু থেকে একটা বস্তুকে স্থির অবস্থা হতে ছেড়ে দিলে কোন পথে সেটা ভূমিতে এসে আগে পৌঁছাবে? তার মানে সি বিন্দু থেকে আমি একটা বস্তুকে ছেড়ে দিছি, তো ছেড়ে দিলে সেটা সিবি পথে এসে ভূমিতে পড়তে পারে, বি বিন্দুতে পৌঁছাইতে পারে, আবার সি এ পথে এসে এ বিন্দুতে অর্থাৎ ভূমিতে এসে পড়তে পারে। তো কোন ক্ষেত্রে আগে এসে পৌঁছাবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা অনেকভাবে বের করতে পারি। তাহলে প্রথমে দেখো, আমরা আসলে গতির সূত্র খাটায় আগে বের করি। তো এইটা হচ্ছে হেলানো তলটা, এইটা হচ্ছে এসি তল, আর এইটা হচ্ছে বিসি তল। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এটার মান আমাদের বলে দিয়েছে, এটার মান 5 মিটার, আর এটার দৈর্ঘ্যটা আমরা পাইছি, এটা হচ্ছে 5√3 মিটার। এটা আমরা জানি, 1 নম্বর থেকে পাইছি। এবার একটা বস্তুকে সি বিন্দু থেকে এখান থেকে ছেড়ে দিলাম, এই যে বস্তুটাকে ছেড়ে দিলাম। তো প্রথমে মনে করো এখানে এই তল বরাবর নিচে এসে পড়বে। তাহলে আদি বেগ হচ্ছে 0, বলছে স্থির অবস্থা থেকে ছেড়ে দিলাম। তো যখন এই বিন্দুতে এসে পৌঁছাবে, তো পৌঁছাইতে কত সময় লাগবে সেই সময়ের মানটা আমাদের বের করতে হবে। আচ্ছা, সময়ের মানটা বের করার সূত্র কোনটা? সময়ের মানটা বের করার সূত্র কোনটা? যেখানে আমাদের সরণ দেওয়া আছে, এই যে এখান থেকে এখানে পৌঁছালে তো এই দূরত্ব, এই সরণ অতিক্রম করে এসেই পৌঁছাইতে হবে। তাহলে সরণের মানটা আমাদের বলে দেওয়া আছে, সময়টা আমরা বের করব কোন সূত্র দিয়ে বের করতে পারি? S = ut + ½ at², এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। তাহলে এখানে দেখো, এই যে u2 এর মানটা, এটা হচ্ছে 0, কারণ u এর মান আদিবেগ 0 স্থির অবস্থা থেকে, তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি S = হচ্ছে ½ at²। তো t এর মানটা বের করতে পারবো, মানে যদি আমরা এখান থেকে s এবং a এর মানটা জানি, s এর মানটা আমরা জানি, s এর মানটা 5 মিটার জানি। তো এটা আমরা কোন তলে বের করতেছি? এসি তলের জন্য বের করতেছি, যে এসি তল বরাবর এসে ভূমিতে পড়তে অর্থাৎ এই বিন্দুতে পৌঁছাতে সময়টা বের করতেছি। এই সময়টাকে আমরা বললাম এটা হচ্ছে t1। তাহলে এখানে আমরা একটু মান বসাই, s এর মানটা বসাই, এটা হচ্ছে 5 মিটার। হাফ a এর মানটা বসাবো, a এর মানটা কত বসাবো? a এর মানটা ত্বরণ, এটা কত বসাবো? এটা কি 9.8 বসাবো? জি এর মান বসাবো না। যদি এমন হইতো লম্ব বরাবর নিচের দিকে পড়তেছে, তাহলে জি এর মানটা বসাইতে পারতাম, মানে মুক্তভাবে ছেড়ে দিছো, নিচের দিকে নামতেছে, তো সেই ক্ষেত্রে আমরা এর মানটা জি বসাইতে পারতাম, মানে S = ½ gt² লিখতে পারতাম। কিন্তু এবার কি জি, মানে এর মানটা কি জি লিখতে পারবো না? দেখো জি কাজ করে কোন দিকে? খাড়া নিচের দিকে। তাহলে আমি একটু দেখি তো এই তল বরাবর জি এর কতটুকু অংশ কাজ করতেছে। দেখো খুব সহজ জিনিস, জি কাজ করে হচ্ছে এই দিকে। তো বস্তু যদি এই বরাবর পড়তো, তাহলে আমি জি লিখতে পারতাম যে S = ½ gt²। কিন্তু বস্তু তো এই তল বরাবর পড়ে না, আমি তো এরকম ছেড়ে দিই নাই, এই হেলানো তল বরাবর বস্তু এসে নামছে। তাহলে দেখতে হবে জি এর কতটুকু অংশ এই দিক বরাবর আছে। তার মানে এই দিক বরাবর ত্বরণ হচ্ছে এ, তাহলে এই এ হবে জি এর একটা উপাংশ। তো উপাংশটা কতটুকু সেটা আমরা নিব। এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এটা ছিল 90 ডিগ্রি, আর এই কোণটা ছিল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তুমি বলো তো, এটা যদি জি হয়, খাড়া নিচের দিকে ক্রিয়া করে, তাহলে জি এর কতটুকু উপাংশ এই এসি তল বরাবর ক্রিয়া করে, মানে এটা কতটুকু হবে? এ হবে হচ্ছে জি cos 30 ডিগ্রি। বোঝা গেল? এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে জি এর উপাংশ এই দিক বরাবর জি cos 30 ডিগ্রি, যার সাথে কোণ তার সাথে উপাংশ cos θ। তাহলে এর পরিবর্তে এখানে আমরা বসাবো জি cos θ। তো জি cos θ এর মান জি cos 30 ডিগ্রি। বুঝতে পারছো এই জিনিসটা? জি কাজ করে হচ্ছে খাড়া নিচের দিকে, তাহলে এই তল বরাবর জি এর যে উপাংশটা সেটাই হচ্ছে ত্বরণ। তো এই ইকুয়ালটা হবে জি cos θ। তো cos θ এর মানটা 30 ডিগ্রি ইনটু হচ্ছে t1²। এবার দেখো আমি সব মান জানি, এখান থেকে আমি t1 এর মানটা বের করতে পারবো। জি এর মানটা এখানে বসাই, 9.8 বসাই দিই একবারে, 9.8। তো এখান থেকে একটু ক্যালকুলেশন করে দেখি আমরা টি এর মানটা বের করি। 5 × 2 = 10, এটা ভাগ হবে হচ্ছে 9.8 ইনটু cos 30 ডিগ্রি। যা পাবো এটা হচ্ছে t² এর মান, তাহলে বর্গমূল করে দিই। এখান থেকে পাবো হচ্ছে সময় t1 1.0854 সেকেন্ড। এটা তাহলে দেখো এই তল বরাবর ভূমিতে পৌঁছাতে কতটুকু সময় লাগবে বের করে ফেলছি। তাহলে এবার আসো এই যে বিসি তলের জন্য আমরা ট্রাই করি। বিসি তলের জন্য
তাহলে বিসি তলের জন্য আবার এরকম সূত্র s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আদিবেগ যেহেতু স্থির অবস্থা থেকে যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে তো আদিবেগ শূন্য, তাহলে এখানে আমরা পাবো s ইকুয়াল টু হচ্ছে হাফ এ টি স্কোয়ার। তো এই টিটাকে আমরা বললাম টি টু স্কোয়ার। তো এবার আমরা দেখি তো যে বিসি তল বরাবর ত্বরণ কতটুকু, এই যে এই বরাবর ত্বরণ কতটুকু, এই বরাবর ত্বরণ এই এর মানটা কতটুকু এটা আমরা বের করি। তো এই কোণটা 30 হলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি লম্ব, তাহলে এই কোণটা 30, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে এবার 60 ডিগ্রি। তাহলে জি তো খাড়া নিচের দিকে, তাহলে জি এর কতটুকু উপাংশ এই তল বরাবর, তাহলে জি এর কতটুকু উপাংশ জি cos থিটা, তাহলে জি cos 60 ডিগ্রি। তাহলে এখানে এর পরিবর্তে আমরা বসাবো জি cos 60 ডিগ্রি, তাহলে হাফ এটা ইন্টু জি cos 60 ডিগ্রি, একবারে জি এর মানটা বসাই দিই 9.8 T2 স্কয়ার। আর এস এর মানটা হচ্ছে এই তলের দৈর্ঘ্য, সেটা কত 5√3। তাহলে এবার আমরা এখান থেকে হিসাব করে T2 এর মানটা বের করি, দেখি যে T2 এর মানটা কত আসে। তাহলে 5 ইন্টু 2 10√3 এইটা ভাগ 9.8 cos 60 ডিগ্রি। এরপরে এটা যেটা পেলাম সেটা হচ্ছে টি স্কয়ার এর মান, দেন বর্গমূল করে দিব, তাহলে আমরা পাবো হচ্ছে টি এর মানটা। তাহলে T2 এটা হচ্ছে 1.8801 সেকেন্ড। এখন দেখো তো কোন ক্ষেত্রে সময়টা বেশি লাগবে, এই ক্ষেত্রে নাকি এই ক্ষেত্রে? অবশ্যই এই ক্ষেত্রে সময়টা বেশি লাগবে। তাহলে এই ক্ষেত্রে এই যে T2 গ্রেটার দেন T1, তাহলে বিসি পথে সময় বেশি লাগবে, বিসি পথে সময়টা বেশি লাগবে। আমরা চাইলে এটা আরো অন্যভাবে বের করতে পারি, তো এটাই হচ্ছে সহজ মেথড। তো তোমরা সময়টা এইভাবে বের করবা, তারপরে তোমরা একটু চিন্তা ভাবনা করবা যে গতিবিদ্যার আসলে অনেক ধরনের সূত্র আছে, তুমি যে কোনো পথে যাইতে চাইলে তুমি সলভ করতে পারবা, ঠিকঠাক পথ হওয়া লাগবে আর কি। তো এই প্রবলেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, একটু ঠান্ডা মাথায় এই প্রবলেমটা করবা। তো এখন আমি তোমাদের দুইটা হোমওয়ার্ক দিয়ে দিই, এই দুইটা হোমওয়ার্ক তোমরা করবা। বইয়ের সৃজনশীল প্রশ্ন, মেবি এটা হচ্ছে 81 নম্বর, এটা তো আমার পুরনো এডিশনের বইটা, আচ্ছা একই তো মনে হয়। দেখবে 81 নম্বর একটা প্রবলেম আছে সৃজনশীল প্রশ্ন, 81 নম্বর বইয়ের লাস্টের দিকে চলে যাবা, এবং 84 নম্বর একটা প্রবলেম। আমি বলে দিই, একটা লোক হচ্ছে একটা বোঝা নিয়ে মই বেয়ে উঠতেছে, তার জন্য একটা সৃজনশীল প্রশ্ন আছে, এবং আরেকটা হচ্ছে এরকম এই প্রশ্নটা যে সি বিন্দু থেকে দুইটা বস্তুকে গড়ায় ছেড়ে দেওয়া হয়েছে, তো কোনটা আগে মানে কোন তল বেয়ে পৌঁছাইলে আগে ভূমিতে পড়বে, এরকম একটা প্রবলেম আর কি দেওয়া আছে সৃজনশীল প্রশ্নে। তো এই দুইটা প্রবলেম তোমরা একটু নিজেরা সলভ করবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।